আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমরা এখানে আজকে তিনজন প্যানেলিস্ট আছি। উৎসব অস্টিন আয়োজন করেছে স্বাস্থ্য বিষয়ক সেমিনার। আমরা আজকে স্ট্রোক নিয়ে কথা বলবো। আমাদের টপিক হচ্ছে বি স্মার্ট অ্যাবাউট স্ট্রোক। আমরা অবশ্যই পরিচিত হয়ে নিব আমাদের এখানে যারা বসে আছেন। তবে শুরু করার আগে আমি একটু কথা বলবো যে কেন আমরা স্ট্রোক নিয়ে আলোচনা করছি। হয়তোবা তারও আগে আমি একটু গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে ফর দ্য লাস্ট অ্যাট লিস্ট 24 আওয়ার্স আই এম ভেরি স্যাড। আমি একটু স্মরণ করতে চাই আমাদের নেইবারে, স্যান অ্যান্টোনিও নেইবারে ইভাল্ডিতে যে শুটিং হয়েছে, ওখানে বেশ কয়েক বাচ্চা মারা গিয়েছে। অল দ্য ফ্যামিলিজ আর এফেক্টেড। দিস ইজ এ ভেরি টাফ টাইম ফর আওয়ার ফেলো টেক্সানস. Our hearts and prayers are with the families as they cope this horrible tragedy. I hope you all support to the extent is possible, and it's just a very difficult time for all of us. I just hope that this massacre doesn't happen again. With that, আমরা আস্তে আস্তে আমাদের আলোচনা শুরু করব। প্রথম কথা যে কেন আমরা স্ট্রোক নিয়ে আলোচনা করছি, আপনারা জানেন যে স্ট্রোক কিন্তু খুব কমন একটা সমস্যা বাংলাদেশিদের মধ্যে হচ্ছে, এবং সব ধরনের রেস এথনিসিটির মধ্যেই হচ্ছে। তো আমি মডারেট করার চেষ্টা করব। আমাদের কিছু প্রশ্ন থাকবে, হয়তো বা 10 থেকে 12টা প্রশ্ন থাকবে, এবং প্রশ্নগুলো আমরা বেছেছি, আমরা সবাই আলোচনা করে আমরা চুজ করেছি প্রশ্নগুলো আপনাদের কথা চিন্তা করে। কারণ আমাদের গোল হচ্ছে খুব বেশি টেকনিক্যাল দিকগুলো কাভার না করা, বা খুব বেশি ডাক্তারি ক্লিনিক্যাল সাইডগুলো কাভার না করা। আমাদের গোল হচ্ছে যে খুব হাই লেভেলে আপনাদেরকে বোঝানো যে স্ট্রোক কি, কেন হয়, স্ট্রোক হলে কি হয়, স্ট্রোকের ট্রিটমেন্ট কি, খুব হাই লেভেলে। তারপরে আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে যে আমরা কিভাবে স্ট্রোক থেকে বাঁচতে পারি, হাউ ক্যান উই প্রিভেন্ট স্ট্রোক, সেটাও আমরা কিছুটা কভার করব। সো আসুন আমরা তাহলে আস্তে আস্তে ডিসকাশন শুরু করি। আমরা একটু পরিচয় পর্বটা সেরে নিব। আমি প্রথমে সারাকে বলবো একটু তার সম্বন্ধে বলার জন্যে, তারপরে সাজু বলবে, আর লাস্টলি আমি আমার সম্বন্ধে বলবো। সারা। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর সারা আহমেদ। আমি ঢাকা মেডিকেল থেকে পাশ করছি। এখানে এসে ইউএসএমএলি করে আমি 2018 থেকে রাউন্ড রকের সিডন উইলিয়ামসন হসপিটালে হসপিটালিস্ট হিসেবে আছি। সো সেই হিসেবে আমি হসপিটালে যেসব রোগীরা ভর্তি হয় তাদের মূলত আমি চিকিৎসা দিই। তো রেগুলার বেসিসে আমি স্ট্রোক পেশেন্ট দেখি এবং স্ট্রোক পেশেন্ট ডিল করি। সো আমি উৎসব অস্টিনকে ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমরা যাতে স্ট্রোক নিয়ে একটা ভালো সুন্দর আলোচনা করতে পারি আজকে। থ্যাংক ইউ সারা। সাজু, তোমার টার্ন, তুমি একটু বলো তোমার সম্বন্ধে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সিরাজ, তবে সবাই আমাকে সাজু নামে চিনে। আমি থালেস গ্রুপ ইউএসএতে আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। সেখানে আমার রোল হচ্ছে অপারেশন সাপোর্ট ম্যানেজার, এবং আমি ইউএসএ এবং কানাডাতে 30+ পিপলকে লিড করি। আমার প্রফেশনাল জবের বাইরেও আমি সামাজিক এবং বিভিন্ন স্পোর্টস ভিত্তিক কর্মকাণ্ডের সাথে জড়িত। সেই হিসাবে অস্টিন বাংলাদেশের ভলিবল গ্রুপ এবং ইসলামিক সেন্টার অফ ব্রাশিকিক সাথে আমি খুব ওতপ্রোতভাবে জড়িত। উৎসব অস্টিন, ডক্টর ইমরান, ডক্টর সারা, আপনাদের সবাইকে ধন্যবাদ এই ধরনের একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আয়োজন করার জন্য। থ্যাংক ইউ সাজু। আমরা সাজুর কাছে ফেরত যাব, কারণ সাজু কাইন্ডলি হ্যাজ এগ্রিড টু শেয়ার হিজ এক্সপিরিয়েন্স। আমরা জানবো যে ওর কি হয়েছিল, কি ধরনের স্ট্রোক হয়েছিল। আমি জানি সাজু আর আমি অনেক কথাবার্তা বলেছি ওর ঘটনার পরে, ওর অসুস্থতার পরে। So we came very close together, and I know that he knows a lot about stroke and risk factors, and he's doing a great job in managing his risks about stroke. So without further ado, let's continue our discussions. So আমার প্রথম প্রশ্ন থাকবে অ্যাকচুয়ালি ডক্টর সারার জন্য। সেটা হচ্ছে স্ট্রোক কি। আমাদের যারা স্ট্রোক নিয়ে কথা বলি, আমাদের বেশ কিছু কনফিউশন থাকে। আমি শুনেছি আমরা বলি যে
আমার আত্মীয় ব্রেন স্ট্রোক করেছে, আমার আত্মীয় হার্ট স্ট্রোক করেছে। সো সারা, আপনি যদি একটু কাভার করেন যে হোয়াট ইজ স্ট্রোক, সিম্পল ডেফিনেশন আমাদের অডিয়েন্সের জন্য। ডক্টর ইমরান, থ্যাংক ইউ সো মাচ। সো স্ট্রোক বলতে মূলত বোঝায় যে যে কোনো কারণে হোক আমাদের ব্রেনের ব্লাড সাপ্লাইটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের ব্রেন তার প্রয়োজনীয় নিউট্রিশন পাচ্ছে না, সো সেটাই মূলত স্ট্রোক। সো অবশ্যই বাংলাদেশে খুবই কমন মিথ যে হার্ট স্ট্রোক ভার্সাস ব্রেন স্ট্রোক। আমি এই জিনিসটা একটু কনফিউশনটা ক্লিয়ার করতে চাই যে আমরা যখন স্ট্রোক শব্দটা ইউজ করি আমরা বেসিক্যালি সেটা ব্রেনের জন্য ইউজ করি। হার্ট স্ট্রোক শব্দটা নট রাইট। আমাদের হার্ট অ্যাটাক হয়, উইচ ইজ অ্যাগেন যখন হচ্ছে আমরা হার্টে আমরা ঠিকমতো ব্লাড সাপ্লাই পাওয়া যায় না তখন হচ্ছে হার্ট অ্যাটাক হয়। কিন্তু ব্রেন স্ট্রোক বলতে আমরা বেসিক্যালি ব্রেনের সমস্যাটাকে বুঝি। সো ব্রেনের স্ট্রোক যখন আমরা বলি, এটাকে আরেকটু যদি করি যে স্ট্রোকটা দুই রকম হতে পারে। একটা হচ্ছে যে ধমনীগুলো বা যে আর্টারিগুলো হচ্ছে ব্লাডটাকে সাপ্লাই করে, সেটার মধ্যে অক্সিজেন এবং নিউট্রিশন থাকে, সেটা যদি যে কোনো কারণেই বন্ধ হয়ে যায়, একটা খুব কমন কারণ হচ্ছে কোলেস্ট্রল প্লাক যখন ফর্ম হয় আস্তে আস্তে ব্লাড সাপ্লাইটা কমে আসে, অথবা কোনো একটা বড় ক্লট যদি গিয়ে হঠাৎ করে ব্লাড সাপ্লাইটাকে বন্ধ করে দেয়, সেটাকে আমরা বলি ইসকেমিক স্ট্রোক। আর আরেকটা বড় ক্যাটাগরি হচ্ছে হেমোরেজিক স্ট্রোক, যেটা হচ্ছে হাই ব্লাড প্রেশারের কারণে বা যে কোনো কারণেই হোক যদি হচ্ছে ব্রেনের ক্যাভিটির ভেতরে যদি ব্লিডিং হয় তাহলে তখন সেটাকে আমরা বলি হেমোরেজিক স্ট্রোক, যেখানে হচ্ছে ব্লিডিং হচ্ছে ব্রেনের ভেতরে। সো ডক্টর ইমরান, আমি তো স্ট্রোকের ডিফারেন্ট টাইপের ব্যাপারে বললাম, আপনি কি একটু বলবেন যে কি কি হচ্ছে রিস্ক ফ্যাক্টর আমাদের স্ট্রোকের? হ্যাঁ, অবশ্যই রিস্ক ফ্যাক্টর তো অবশ্যই আছে, অনেক ধরনের রিস্ক ফ্যাক্টর আছে, আমি কথা বলবো। সো থ্যাংক ইউ সারা ফর ডিফাইনিং, এক্সপ্লেইন করার জন্য খুব সহজ ভাষায় যে স্ট্রোকের ঘটনাটা কি হয়, কোন মেজর অর্গানটা এফেক্টেড হয়। আমি এই প্রসঙ্গে আরেকটু বলে নেই, এবং তুমিও জানো, আমরা আরেকটা সিমিলার ডিজিজ আমরা অনেক সময় এক্সপিরিয়েন্স করি, বিশেষত পেশেন্টরা পাই, সেটা হচ্ছে মিনি স্ট্রোক বলি, রাইট ডক্টর সারা? বাট আমরা বলি ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। মিনি স্ট্রোকে যেটা হয় সেটা হচ্ছে যে ব্রেনের একটা জায়গায় রক্ত সরবরাহ এই কয়েক মিনিটের জন্য কমে যায়, এতে মানুষের শারীরিক দুর্বলতা হয়, ফেশিয়াল উইকনেস হচ্ছে, হাত পা দুর্বলতা হচ্ছে, কিন্তু বাই দ্য টাইম পেশেন্ট ইজ ইন দ্য হসপিটাল বা এমার্জেন্সি রুমে তারা ভালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওদের কোনো শারীরিক দুর্বলতা থাকছে না। ওইটাও একই ডিজিজ প্রসেস, এটা হচ্ছে রিভার্সিবল, ভালো হয়ে যায়, ওরকম থাকে না। কিন্তু প্রসেসটা তুমি যেটা একটু আগে বললা যে প্ল্যাক, রক্ত চর্বির প্ল্যাক থেকে সমস্যাটা হচ্ছে। সো এগুলার রিস্ক ফ্যাক্টর কিন্তু হার্ট অ্যাটাকের মতো, যে কারণে আসলে আপনারা চিন্তা করবেন যে কারণে হার্ট অ্যাটাক হয়, মোটামুটি কারণেই স্ট্রোক হয়। অন্যভাবে চিন্তা করলে যে হার্ট অ্যাটাকের সময় যেমন হার্টের নালীগুলো কতগুলো জায়গায় হার্টের মাংসপেশিতে রক্ত সরবরাহ ঠিক মতো করতে পারতেছে না, রক্ত সরবরাহ কমে যায়, হার্ট দুর্বল হয়ে যাচ্ছে, আমরা বলি হার্ট অ্যাটাক। ব্রেনেও প্রসেসটা তাই, ব্রেনেও একই প্রসেসের মাধ্যমে ব্রেনের ফাংশনটা নষ্ট হয়ে যাচ্ছে। তো কেন হয়? স্যারা একটু আগে বলছিল যে কোলেস্ট্রল, হাই কোলেস্ট্রল থাকলে প্লাক জমা হচ্ছে। হাই ব্লাড প্রেশার, আমরা বাংলায় যেটাকে উচ্চ রক্তচাপ বলি, সেটাও একটা বড় রিস্ক ফ্যাক্টর, সেখান থেকেও এই ধরনের সার্কুলেশন প্রবলেম হতে পারে। হাই ব্লাড প্রেশার থেকে এই রক্তবাহী নালীগুলো রাপচার করতে পারে, ব্লিডিং হতে পারে। ব্লিডিং হলো দেখা যায় যে ব্রেনের জায়গাগুলো সমস্যা হয়। এছাড়া আরেকটা বড় রিস্ক ফ্যাক্টর ছাড়া হচ্ছে ডায়াবেটিস। সো ডায়াবেটিস থাকলেও বিভিন্ন ধরনের মেটাবলিক প্রবলেম হয়, কোলেস্ট্রল ইস্যু হয়, এবং আমরা দেখি যে ডায়াবেটিক পেশেন্টদের হার্ট ডিজিজ এবং স্ট্রোকের সম্ভাবনা অনেক বেশি থাকে। এছাড়া আমরা আরও কিছু ট্র্যাডিশনাল রিস্ক ফ্যাক্টর চিন্তা করতে পারি, অ্যাজ ইউ নো, স্মোকিং। সো স্মোকিং অলসো কজেস প্রবলেমস টু দি ব্লাড ভেসেল, রক্ত ধমনীগুলোকে রক্ত অনেক সময় চর্বি জমতে প্রবলেম করায়। সো ওয়েট, টু মাচ অ্যালকোহল, আর অনেক সময় আপনার হার্টের যদি সমস্যা থাকে, হার্ট যদি
চেম্বার বড় হয়ে যায়, রিদমের প্রবলেম যদি থাকে, হার্টের কোনো রিদম যদি খুব স্লো হয়ে যায়, আমরা এট্রিয়াল ফিব্রিলেশন বলি বা ফাস্ট হয়ে যায়, বিশেষত খুব বেশি জোরে যদি হার্ট যায়, ইরেগুলার রিদম হয়, ওখান থেকে ক্লট চলে যায়, ব্রেনে চলে যায়, রক্ত সরবরাহের সমস্যা হতে পারে। সো ফান্ডামেন্টালি এই রিস্ক ফ্যাক্টরগুলো যেটা করতেছে, ব্রেনের কাজটা টেম্পোরারি বা পার্মানেন্টলি কাজটা সমস্যা করতেছে। সো দিজ আর দ্য মেইন রিস্ক ফ্যাক্টরস। এছাড়া কিছু আনকমন রিস্ক ফ্যাক্টর থাকতে পারে, সিকল সেল ডিজিজ বা ভাস্কুলাইটিস, ব্রেনে ইনফ্লামেশন থেকে কিছু সমস্যা হতে পারে। ডক্টর ইমরান, জাস্ট দুইটা আরো রিস্ক ফ্যাক্টর যেগুলো খুব বেশি কমন না, কিন্তু আমি জাস্ট উল্লেখ করতে চাচ্ছিলাম, যে একটা হচ্ছে মহিলাদের, বিশেষ করে 35 এর উপরে যারা মহিলা, তারা যদি ওরাল কন্ট্রাসেপটিভ পিল Yes. নেয়, তাদের অনেক সময় স্ট্রোকের রিস্ক বাড়ে। সো যাদের মহিলাদের যারা 35 এর উপরে আর তার সাথে অলরেডি ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কোলেস্টেরলের সমস্যা আছে, তারা ওরাল কন্ট্রাসেপটিভ পিলটা Yes. অ্যাভয়েড করাটা ভালো। আর কোভিড এখনকার তো হট টপিক, সো কোভিডও আসলে কোভিড ইনফেকশন কিন্তু হার্ট অ্যাটাক বা স্ট্রোকের রিস্কটা বাড়ায় অ্যাজ ওয়েল। Thank you. Thank you for mentioning that. So we know that, and you have probably seen few patients with Yes, COVID exactly. admitted with stroke and stroke-like symptoms. তো ঠিক আছে, ভালো। আমরা দেখি এখন সাজু আছে, আমি একটু সাজুর কাছে যাব, কারণ সাজু রিসেন্টলি এক্সপিরিয়েন্স স্ট্রোক। সো সাজু, আপনি কি আমাদেরকে বলবেন যে হাউ ইট অল স্টার্টেড, কিভাবে শুরু হলো? ডক্টর ইমরান, থ্যাংক ইউ। সো 2020 সালের 19 এপ্রিল, হুইচ ইজ আজ থেকে 2 বছর আগে, রবিবার সন্ধ্যা না, রাত 11:15টার দিকে আমি গোসল করতেছিলাম বাড়ি থেকে এসে, আমার বন্ধু মুফিতের বাসা থেকে এসে আমি গোসল করতেছিলাম। তো গোসল করার এক পর্যায়ে আমি মাথার পিছন সাইডটাতে একটা তীব্র ব্যথা অনুভব করলাম। এবং এটা এমন একটা ব্যথা যে এটা আসলে অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় না, কারণ আমাদের সবারই জীবনে কোনো না কোনো পর্যায়ে মাথা ব্যথা করে, কিন্তু এটা সামথিং ইজ ডিফারেন্ট। আই মিন, ইউ উইল নোটিস, ইউ উইল নো সামথিং ইজ ডিফারেন্ট। তো আমি তাড়াতাড়ি বাথরুম থেকে বের হলাম, তখন আমি আমার ওয়াইফকে বললাম যে আমাকে ধরো, আমার খারাপ লাগতেছে, আমার মনে হয় প্রেশার বেড়ে গেছে, আমার কিছু একটা হয়েছে। তখন সাথে সাথে ব্লাড প্রেশার মেপে দেখি যে আমার উপরেরটা আসছে 170 আর আমার নিচেরটা আসছে 130। তখন তো বুঝতে পারলাম যে সামথিং ইজ রং। তারপরে যাই হোক, আমি নিয়মিত আগে থেকেই ব্লাড প্রেশারের মেডিসিন খেতাম, লাইক 2010 সাল থেকে, কিন্তু মানে রেগুলার ব্লাড প্রেশারের মেডিসিন খেতাম, লিসিনোপ্রিল। তো আমি ভাবলাম যে আচ্ছা, এখন তাহলে যেহেতু ব্লাড প্রেশারটা বেড়ে গেছে, তাহলে আমি একটু বেশি করে খাই। তা আরও 2টা বা 3টা খেয়ে আমি ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু আমার কোনোভাবেই ঘুম আসলো না। তো যাই হোক, তখন এমন একটা সময় আমার এই ঘটনাটা ঘটেছিল যে ওয়ার্ল্ডে তখন কোভিড নামক রোগটা জাস্ট মাত্র হিট করছে এবং তুমুল অবস্থা, চতুর্দিকে মানে মানুষ মারা যাচ্ছে পাখির মতো, এবং আমরা কিছুই জানি না এই পৃথিবীর মানুষ যে কোভিডের বিরুদ্ধে আমাদেরকে কিভাবে লড়াই করতে হবে। তো তখন হাসপাতালে যাওয়াটাও ছিল একটা ভয়ের ব্যাপার, বা ডাক্তারের কাছে যাওয়াটাও ছিল একটা ভয়ের ব্যাপার, কারণ ডাক্তার এবং হাসপাতাল মানেই রোগীরা সেখানে যায়, ভালো মানুষ, সুস্থ মানুষ সেখানে যায় না। এখন বিষয়টা অন্য কোনো সময় হলে হয়তো আমি সাথে সাথে যেতাম, যেহেতু বিষয়টা ছিল কোভিডের সময় এবং খুব একটা খারাপ সময়, আমি ওয়েট করতেছিলাম, কারণ তখনও এমন না যে আমি সেন্স হারিয়ে ফেলছি বা আমার ব্লিডিং হচ্ছে সেরকম কিছু। তো পরের দিন আমি অস্টিনেরই ব্রাকারে একটা স্থানীয় ক্লিনিকে গেলাম। ওরা আমাকে পরদিন দুপুরে, তাও সকালে না, ওরা আমাকে ট্রিট করলো যে আমার মাইগ্রেন হয়েছে। তখন আমি ওদেরকে বললাম যে না, আমার ফ্যামিলিতে তো কারো মাইগ্রেন নাই, আর আমার তো কখনই ছিল না। তখন বললো যে না, সামার নিডস টু স্টার্ট। আছে ওকে। তো ওরা আমাকে মাইগ্রেনের একটা ইঞ্জেকশন দিল, কিন্তু তারপরও বাসায় ফিরলাম, রাত হয়ে গেল, দেখি আমার পেইন কমে না এবং আমার ব্লাড প্রেশারও নামে না। তখনও স্টিল 170 বা 130 বা কখনো 125 থাকে নিচেরটা। রাত 3টার দিকে আর টিকতে পারলাম না, তখন আমার ওয়াইফকে বললাম যে আমাকে এখনই হাসপাতালে নিয়ে চলো, আমার কাছে ভালো লাগতেছে না, কারণ এতক্ষণ হয়েছে আমার ব্লাড প্রেশার কমতেছে না, বিষয়টা হয়তো অন্যরকম।
তো আমার বাসা আসলে সেন্ট ডেভিস 620 সেন্ট ডেভিস হার্ট হাসপাতালের সাথেই। তো ওখানে গেলাম, ওখানে যাওয়ার পর সাথে সাথে ওরা ইমার্জেন্সিতে আমাকে ভর্তি করালো। ভর্তি করার পর তখনই প্রথম আমি ওখানে যাওয়ার পর বমি করলাম একবার, তাও একবার। তারপরও আমি জ্ঞান হারাই নাই। অনেক সময় যেটা হয় যে মানুষ স্ট্রোক করলে জ্ঞান হারায়, বাট আমার সেটা কখনোই হয় নাই বা ব্লিডিংও হয় নাই। তো আমি হয়তো সিটে শুয়ে ঘুমিয়ে গেছিলাম, আমি ঠিক জানি না কখন আমি ঘুমিয়ে গেছিলাম। তখন একটা পর্যায়ে ভোরবেলা, আমার যদি ভুল না হয় 6টার সময় আমাকে ইমার্জেন্সি ডাক্তার এসে বলল যে তোমার তো স্ট্রোক হয়েছে, এই হাসপাতালে তোমার চিকিৎসা হবে না, কারণ এটা আসলে হার্ট এবং প্রেগনেন্ট উইমেনদের জন্য, তোমাকে আমরা ডাউনটাউন সেন্ট ডেভিসে পাঠাবো। তখন ওরা আমাকে অ্যাম্বুলেন্সে করে সকাল 7টার মধ্যে ডাউনটাউন সেন্ট ডেভিসে পাঠিয়ে দিল। So Shaja, আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করি because I think you are getting into some important areas and I just want to make sure যে আমাদের অডিয়েন্সরা জানে যে তোমার পার্টিকুলার যে স্ট্রোকটা হলো ওইটার কিভাবে প্রেজেন্ট করে, রাইট? সো তুমি বলছিলে যে হেডেক, তোমার অনেক হেডেক হচ্ছিল এবং ইউ রিমেম্বার যে তুমি শহরে ছিলা, ওয়ার্স হেডেক, মানে খুব বাজে হেডেক। হ্যাঁ, আর প্লাস তোমার আগে থেকে ব্লাড প্রেশার ছিল। কারেক্ট, 2010 সাল থেকে। হ্যাঁ, 2010 থেকে ব্লাড প্রেশার ছিল। প্লাস তুমি ওখানে যখন গেলা একবার বমি হয়েছে। আর সাজু, তোমার যে কাইন্ড অফ স্ট্রোক হয়েছে সেটাকে আমরা বলি সাবঅ্যারাকনয়েড হেমারেজ বা সাবঅ্যারাকনয়েড ব্লিডিং। তারপরে তুমি যেটা বললে যে ডাউনটাউনের সেন্ট ডেভিস হসপিটালে, ওটা ইম্পর্টেন্ট এই জন্যে আমরা একটু কভার করব। ওটা হচ্ছে কম্প্রিহেনসিভ স্ট্রোক সেন্টার। সব হাসপাতালে এখানে এরিয়াতে স্ট্রোকের চিকিৎসা করতে পারে না, বিকজ স্ট্রোক চিকিৎসা করার জন্য, and Sarah knows this very well, যে you need a dedicated team. So you need a radiologist, you need neurologist, neurosurgeon, internal medicine doctors, neuro ICU. So I'm glad যে তুমি ওখানে গিয়েছো, ওখানে তোমার ভালো চিকিৎসা হয়েছে। We'll come to that. We'll have questions about what happened to you, what sort of weaknesses you had. We'll come to that. এর মাঝে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু প্রশ্ন চলে আসছে। সো সারা ইউর স্ক্যানিং আই ক্যান সি, সো হয়তো বা তুমি আর আমি দু একটা নিলাম। আমার এটা খুব ইন্টারেস্টিং। এই কোশ্চেনটা হলো, কোনো পার্টিকুলার রেসের কি স্ট্রোক হয়, মানে কোন রেস, হুইচ রেসেস আর এট রিস্ক ফর স্ট্রোক? গ্রেট কোশ্চেন। চ্যাটে অসংখ্য ধন্যবাদ যে কোশ্চেনটা করেছেন। আমরা সাধারণত যেটা দেখি, স্যার আমার চেয়ে ভালো বলতে পারবে, দেখি যে আফ্রিকান আমেরিকান এবং যারা বয়স্ক, টিপিক্যালি 65 অ্যান্ড ওল্ডার, এবং যাদের নোন রিস্ক ফ্যাক্টরস থাকে, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, এদেরই স্ট্রোক বেশি হয়। বাট রেসের কথা বললে ডেফিনেটলি কম্পেয়ার টু হোয়াইটস, ব্ল্যাকদের বেশি হয়, লাতিনোদের বেশি হয়, ইফ আই এম নট মিস্টেকেন, রাইট? আর প্লাস প্যাসিফিক আইল্যান্ডার, ফিলিপিনো, আই নো, ওদের হয়। সাউথ এশিয়ানদের মধ্যেও আমরা এখন কিছু দেখতে পাচ্ছি ফর শিওর, টিপিক্যালি বিকজ আমাদের ওই রিস্ক ফ্যাক্টরগুলো আছে। সারা, তুমি কিছু অ্যাড করতে চাও? আই থিঙ্ক আপনি ডক্টর ইমরান কভার করেছেন যে আফ্রিকান আমেরিকান, লাটিনো, ইনফ্যাক্ট সাউথ এশিয়ানদের মধ্যেও যেহেতু হাই ব্লাড প্রেশার বেশি দেখা যায়, সো চান্স বেশি থাকে। সো আমি তাহলে একটা প্রশ্ন নিতে পারি। আমি একটা দেখতেছি, এনি পসিবিলিটি অফ হ্যাভিং স্ট্রোক ইফ ওয়ান হ্যাজ হাই কোলেস্টেরল? আই থিঙ্ক এটা ডক্টর ইমরান একটু আগে রিস্ক ফ্যাক্টরগুলো যখন বলছিলেন তখন বললেন যে হাই কোলেস্টেরল অবশ্যই একটা খুব ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, বিকজ যখন আমরা বলছি যে ব্লাড ভেসেলগুলোতে কোলেস্টেরল প্লাক জমা হচ্ছে, সেটার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে হাই কোলেস্টেরল। সো কোলেস্টেরলটা কন্ট্রোলে রাখা খুবই ইম্পর্টেন্ট। কোলেস্টেরলের মেডিকেশন, যেটা আমরা স্ট্রোকের ক্ষেত্রে, স্ট্রোকের যে কোনো মানুষের স্ট্রোক হলে আমরা তাদেরকে ইনভ্যারিয়েবলি তাদের কোলেস্টেরল লেভেল হাই থাকুক বা না থাকুক, তারপর আমরা কিন্তু তাদেরকে কোলেস্টেরলের মেডিকেশনটা দিই, যেটা অবভিয়াসলি স্ট্রোক প্রিভেনশন হেল্প করে। থ্যাংক ইউ। আমি জানি তোমরা স্ট্যাটিন ইউজ করো, স্ট্যাটিন গ্রুপের মেডিকেশন স্ট্রোক হলে। আমরা তাহলে কয়েকটা কোশ্চেন আছে, হয়তো বা এগুলো স্ট্রেট ফরওয়ার্ড, আমরা এগুলো কোশ্চেনগুলো নিয়ে নেই, তারপরে আবার আমরা ডিসকাশনে ফেরত যাব। সো আমার হাতে যে কোশ্চেনটা সেটা হচ্ছে, ডায়ালিসিস পেশেন্টের কি স্ট্রোক হওয়ার সম্ভাবনা কি খুব বেশি থাকে? সো ক্রনিক কিডনি ডিজিজ ইজ অলসো এ রিস্ক ফ্যাক্টর ফর heart attack and stroke, I believe. So the short answer is yes, because
By the time a patient develops dialysis, chronic kidney disease, দেখা যায় যে, and you know, Sarah, যে at least in the US and probably globally in the world, দুটো মেজর কারণে কিডনি ফেলিওর হচ্ছে, একটা হচ্ছে হাই ব্লাড প্রেশার আর একটা হচ্ছে ডায়াবেটিস। এবং আমরা একটু আগে ডিসকাস করেছি এই দুটি রিস্ক ফ্যাক্টরস ফর বোথ হার্ট ডিজিজ অ্যান্ড স্ট্রোক। সো দ্য শর্ট আনসার ইজ ইয়েস, ডায়ালিসিস পেশেন্টদের রিস্ক বেশি থাকবে। সারা আর কি আছে তোমার কাছে? আমার কাছে আছে মিনি স্ট্রোক হয়েছে কিনা বোঝার উপায় কি। খুবই ভালো প্রশ্ন। সো মিনি স্ট্রোক আর স্ট্রোক প্রিটি মাচ একইভাবে, মানে সিমটমগুলো সব একই হবে, কারণটা সেম, যে কোনো কারণে ব্লাড সাপ্লাইটা কমে যাচ্ছে অথবা বন্ধ হয়ে যাচ্ছে ব্রেনের একটা পোর্শনে। সো মিনি স্ট্রোক আর স্ট্রোকের মধ্যে জাস্ট ডিফারেন্ট, যেটা ডক্টর ইমরান বললেন যে মিনি স্ট্রোকটা হচ্ছে কিছুক্ষণের জন্য সিমটমটা আবার রিভার্স হয়ে কমপ্লিটলি ভালো হয়ে যায়, আর স্ট্রোকের ক্ষেত্রে আমরা সিমটমটা কন্টিনিউশন দেখতে পাই। সো কিভাবে হয়েছে বোঝার উপায় কি, সেটা হচ্ছে স্ট্রোকের সিমটমগুলো, সেটার ক্ষেত্রে আমরা বোধহয় এটা একটু দেখাতে পারি। দেখাতে খুব ভালো হয়। ইন্টারেস্টিং একটা প্যাম্পলেট, আপনারা যদি দেখেন, এখানে বলা আছে কি অ্যাক্ট ফাস্ট, কল 911। সো ফাস্ট এটার একটা অ্যাব্রিভিয়েশন আছে। সো ফাস্ট হচ্ছে এফ হচ্ছে ফেস হলো যে কোনো কারণে আপনারা যদি দেখেন যে মুখের একটা সাইডে উইকনেস দেখা যাচ্ছে, মানে ড্রুপিং যেটাকে বলি, যে হাসলে একদিকটা একটু বেঁকে যাচ্ছে, যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তার এক সাইডটা বেঁকে যাচ্ছে। আর তারপরে হচ্ছে এ দিয়ে হচ্ছে আর্ম। আপনারা এটা দেখার উপায় হচ্ছে যে আপনি যদি রোগীকে বা যার সমস্যা হচ্ছে তাকে যদি বলেন হাতটাকে সোজা করতে, তার একটা হাত দেখবেন অনেক সময় নিচের দিকে নেমে যাচ্ছে, অর সে নিজেই কমপ্লেন করবে যে আমার হাতটা উইক লাগছে অথবা আমার হাতে নাম লাগছে, যে আমি ঠিক সেন্সেশনটা ঠিক মতো বুঝতে পারছি না। এরপরে হচ্ছে স্পিচ, যে অনেক সময় কথা হচ্ছে দেখবেন স্লার্ড হয়ে যায়, যে কথা ঠিক মতো বের হচ্ছে না, অথবা বললেও ঠিক মতো তোতলানো হচ্ছে বা স্টার্টারিং হচ্ছে সেটা। আর অনেক সময় আরেকটা যেটা হয়, যেটাকে বলে ওয়ার্ড স্যালাড, যে কথা বলছেন কিন্তু কথার শব্দগুলো সব একটু মিক্স হয়ে যাচ্ছে, ঠিক মতো আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা ঠিক মতো বের হয়ে আসছে না, আপনি ব্রেনে ঠিক মতো ভাবছেন কিন্তু সেটা মুখে আসছে না। আর টি দিয়ে হচ্ছে টাইম, যে টাইম হচ্ছে ক্রিটিক্যাল স্ট্রোকের ক্ষেত্রে। যে কোনো কারণে যদি সন্দেহ হয় যে স্ট্রোক সন্দেহ করেন, সেক্ষেত্রে ইমিডিয়েটলি 911-এ কল করা, দ্যাটস খুবই ইম্পর্টেন্ট। সো এগুলো হচ্ছে খুবই মোস্ট অফ দ্য সবচেয়ে কমন মিনি স্ট্রোকের সিমটম। আরও কিছু আছে, যেমন হলো অনেক সময় চোখের সমস্যা হয়, যে সাডেন হঠাৎ করে ভিশন লস হতে পারে, যেটা লস হয়ে আবার একটু পরেই ব্যাক করে। আবার অনেক সময় কিছু খুবই মানে আনকমন বাট হতে পারে, যে মাথা ঘোরানো, ডিজিনেস, ইমব্যালেন্স, সেটাও একটা স্ট্রোকের সিমটম। সো এই ধরনের কিছু সিমটম যেটা আউট অফ অর্ডিনারি বা যেটা নর্মালি হয় না এবং সাডেনলি এটা শুরু হলো, সেই ক্ষেত্রে স্ট্রোক সন্দেহ করতে হবে এবং ইমিডিয়েটলি সেটা মেডিকেল অ্যাটেনশন কল করতে হবে। থ্যাংক ইউ সারা, ইউ কভার কোয়াইট এ বিট। সো আমরা শেষ করি ভালোই, আমাদের চ্যাটে বেশ কিছু প্রশ্ন আসছে। কোভিড ভ্যাকসিনের সাইড ইফেক্ট থেকে স্ট্রোক হতে পারে কিনা? আমার জানা নেই। সারা, তোমার কি মনে হয় যে কোভিড ভ্যাকসিনের সাইড ইফেক্ট থেকে স্ট্রোক হতে পারে? যদিও হয়তো বা একটা ভ্যাকসিন মাইট বি অ্যাসোসিয়েটেড উইথ থ্রম্বোসিস, রাইট? জনসন এন্ড জনসনের ভ্যাকসিন, কিন্তু মডার্না আর Pfizer vaccine have not been associated with stroke. Great question. যেই কোশ্চেন করেছেন, at least দুটো স্ট্যান্ডার্ড ভ্যাকসিনে নাই কোনো রিস্ক নাই স্ট্রোক হওয়ার। ওইটার মেকানিজমটা একটু ডিফারেন্ট। উই ডোন্ট নো এক্স্যাক্টলি কিভাবে থ্রম্বোসিসটা হচ্ছে। অল উই নো at least জনসন এন্ড জনসনের ভ্যাকসিনটা আমরা সেটা বরং আমরা ডিসকারেজ করছি, আমরা বরং মডার্না এবং ফাইজারই নেওয়ার জন্য বলতেছি। But COVID itself হচ্ছে একটা রিস্ক ফ্যাক্টর, সো I think taking the vaccine is important. আচ্ছা, আমরা তাহলে প্রশ্নগুলো শেষ করে দিই। প্রশ্ন কিছু আসছে, এগুলো কি আমরা কভার করছি? তোমার কাছে যেটা আছে এটা কোথায়? কোলেস্টেরল আমার কাছে এটা অলরেডি করেছি। আচ্ছা, সাজু, তোমার কাছে কি প্রশ্ন আছে? ধন্যবাদ যিনি প্রশ্নটি করেছেন। স্ট্রোক ট্রিটমেন্টের জন্য কি সার্জারি লাগতে পারে? তো আমি ডাক্তার না, তারপরও আমার দৃষ্টিকোণ থেকে বলছি যে অনেকের লাগে না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই লাগে। আমি নিজে যেটা দেখেছি, আমি ফেসবুক গ্রুপের একটা সাবআরেকনয়েড হ্যামারেজ, যেটা আসলে মেডিকেল টার্মে বলা হয় স্ট্রোকটাকে, সেটার সাথে জড়িত। আমি সেখানে দেখেছি বেশিরভাগ লোকেরই সার্জারি প্রয়োজন হয়, কিন্তু আমি খুব ভাগ্যবান ছিলাম যে আমার প্রয়োজন ছিল না। কেন ছিল না?
তার যে মেডিকেল বা টেকনিক্যাল টার্মটা এটা হয়তো ডাক্তার ইমরান এবং ডাক্তার সারা ভালো বলতে পারবে। না, থ্যাংক ইউ। সো আমি একটু অ্যাড করি। তো প্রশ্নটা হচ্ছে যে যেই প্রশ্ন করেছে ভালো প্রশ্ন করেছে যে কি ধরনের সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে কিনা স্ট্রোক। হ্যাঁ, তো সাজু অনেক সুন্দর ব্যাখ্যা করেছে। স্ট্রোকের ইউজুয়ালি কিছু, বিশেষত যদি ব্লিডিং হয়, হেমারেজ হয়, আমরা যেটাকে মেডিকেলে হেমারেজ বলি, কিছু কিছু হেমারেজ এত বড় হয়ে যায় যে ওটা ব্রেনের উপর ইফেক্ট করে। তখন দেখা যায় যে মানুষ অজ্ঞান হয়ে যায়, ভাইটাল স্ট্রাকচারগুলো ফেল করে অনেক সময়। তখন কিছু ডিকম্প্রেসিভ সার্জারি আছে, কিছু নিউরোসার্জনদেরকে আমাদেরকে ডাকতে হয়, ওদেরকে বলতে হয় যে দিস ইজ দ্য সিচুয়েশন। আমরা ইউজুয়ালি কনসাল্ট করি, সারা নোজ দ্যাট ভেরি ওয়েল, অ্যান্ড দে ক্যান রেকমেন্ড যে ওরা কিভাবে প্রেশারটা রিলিফ করা যায়। ওরা কিছু প্রসিজিওর আছে, আমি অত ডিটেল বললাম না। আর এছাড়া আর এখন মনে হয় মডার্ন কিছু এন্ডোভাস্কুলার, যারা ইন্টারভেনশনাল রেডিওলজি, ওরা আবার কিছু সূক্ষ্ম কিছু কাজ করছেন যেগুলোর জন্য বিশাল বড় অপারেশন লাগতেছে না। এই স্কাল্প ব্রেইন ওপেন রেখে, এক্সপোজ রেখে ওই ধরনের জটিল অপারেশন লাগতেছে না, এন্ডোভাস্কুলার কিছু কাজ করতেছে। সারা, তুমি যদি অ্যাড করতে চাও। অবশ্যই। তো আসলে খুবই ভালো প্রশ্ন। তো যেটা ডক্টর ইমরান বলছিলেন যে টু বি অনেস্ট, সার্জারি আসলে খুব বেশি স্ট্রোকের পেশেন্টের লাগে না, লাগে শুধুমাত্র সব সিরিয়াস পেশেন্টের, লাইক সাবআরাকনয়েড হেমোরেজ হয়ে যখন অনেক বেশি প্রেশার ক্রিয়েট করে, তখন আমাদের অনেক সময় ব্লাডটা রিমুভ করতে হয় প্রেশারটা কমানোর জন্য। কিন্তু যেটা আমি যেটার কথা বলবো সেটা হচ্ছে মোর, ওটা তো হেমোরেজিক স্ট্রোক, আর আমি বলবো হচ্ছে ইসকেমিক স্ট্রোক, যখন হচ্ছে গিয়ে ব্লাড সাপ্লাইটা, ধমনীটা বা আর্টারিগুলো যখন ব্লক হয়ে যায়। তো যেটা আমি আগে ব্যাখ্যা করছিলাম যে দুই ধরনের ব্লক আছে, একটা হচ্ছে কোলেস্ট্রল প্লাক স্লোলি ফর্ম হচ্ছে, সেটার ক্ষেত্রে সার্জিক্যাল তেমন কোনো ভূমিকা নাই। কিন্তু যদি হঠাৎ করে বড় একটা ক্লট যদি কোনো একটা আর্টারিকে ব্লক করে দেয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কিছু, এখন খুবই এগুলো খুবই নিউয়ার প্রসিডিওর যেগুলো আসছে, যে রেডিওলজিস্টরা যেটা করতে পারে যে একটা ছোট ক্যাথেটার, যেটা আমাদের ব্লাড ভেসেলের মধ্যে অনেক সময় জাস্ট আমাদের পায়ের একটা ইয়ে থেকে আর্টারি দিয়ে ঢুকিয়ে সেটাকে ওটা ক্যামেরা সহ সোজা একেবারে ব্রেন পর্যন্ত নিয়ে গিয়ে সেখানে দেখে তারা সেই ক্লটটাকে যেটা বন্ধ করে রাখছে সেটাকে রিট্রিভ করে বের করে নিয়ে চলে আসতে পারে। এবং যখন বের করে নিয়ে আসে তখন ব্লাড সাপ্লাই ব্যাক করে এবং ওই স্ট্রোকের যে জায়গাটুকু এফেক্টেড হচ্ছিল সেটা আবার ব্লাড সাপ্লাইটা রিস্টোর হয়। সো এটা খুবই নিউয়ার ট্রিটমেন্ট, বাট দিস ইজ ওয়ার্কিং গ্রেট। আর লট অফ পিপল যারা আগে হয়তো সেই বন্ধ হয়ে যাওয়া ব্লাড সাপ্লাই থেকে ডিসেবলড হয়ে যেত, তারা ডিসেবিলিটি থেকে রক্ষা পাচ্ছে। সাউন্ডস লাইক এ কুল প্রসিজিওর, এবং খুব এক্সপার্ট যারা নিউরো ইন্টারভেনশন করছেন, এই জন্যই সব জায়গায় পাওয়া যাচ্ছে। রাইট। সো এই জন্য আমরা একটু আগে বলছিলাম যে কম্প্রিহেনসিভ স্ট্রোক সেন্টার যেখানে যেসব হাসপাতালে আছে, যেখানে ইউনিট আছে, ওখানে এই চিকিৎসাগুলো ভালো হয়। সো আমরা তাহলে আমাদের ডিসকাশন চালাতে থাকি। আমাদের কিছু প্রশ্ন আসছে, আমরা হয়তো বা প্রশ্নগুলো আবার নিব। তোমার কাছে কি আর নতুন কিছু আছে, তুমি শেষ করতে চাও? আচ্ছা, এটা কুইক বলে ফেলা যায়। আরেকটা প্রশ্ন পেলাম যে হার্টের সমস্যা থাকলে কি স্ট্রোক হতে পারে? আই থিঙ্ক অ্যাগেন একইভাবে জড়িত। এটাকে আসলে মানে আমরা এটাকে মেটাবলিক সিনড্রোম বলি। ডক্টর ইমরান, আপনি জানেন যে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল, ওবেসিটি, এগুলো সব কাইন্ড অফ ইন্টারকানেক্টেড। এগুলো যখন থাকে তখন হার্টের সমস্যা, তারপরে কিডনির সমস্যা, তারপরে স্ট্রোক, এগুলো সবগুলোর রিস্ক অলরেডি বেড়ে যায়। সো ইয়েস, আনসার হচ্ছে ইয়েস। থ্যাংক ইউ। সো সাজু, তুমি তো হাসপাতালে ছিলা, তুমি অনেক ধরনের ডাক্তারদের সাথে কাজ করেছো। সো Sara internal medicine, she's actively practicing, seeing a lot of patients with stroke. তোমার কোনো, আমাদের দুজনের জন্য কোনো প্রশ্ন আছে, কমন প্রশ্ন অ্যাজ এ পেশেন্ট, বা তোমার কাছে মনে হয়েছে যে আমাদের দর্শকরা বেনিফিটেড হতে পারে, এই ধরনের তোমার কাছে যদি প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারো। শিওর। ডক্টর ইমরান, ধন্যবাদ। সো ডক্টর ইমরান এবং ডক্টর সারা, আমার একটা প্রশ্ন ছিল যে আমার বিষয়টা বিবেচনা না করে আমি যদি ইন জেনারেল জিজ্ঞেস করি যে
স্ট্রোক পেশেন্টের ক্ষেত্রে যদি গুড ট্রিটমেন্ট করা হয় তাহলে তার স্ট্রোক থেকে যে উইকনেসটা আসে কিংবা যে ডিফেক্ট যে অসুবিধাগুলো থেকে আসে এটা থেকে উত্তরণের সম্ভাবনা কতটুকু বা উপায় আছে কিনা? গ্রেট কোশ্চেন। আমি শুরু করি, তারপরে দেন সারা উইল ফলো আপ। সো যেটা হয় যে আমরা এতক্ষণ চিন্তা করলাম যে স্ট্রোক আসলে কি ঘটনাটা হচ্ছে, রাইট? ঘটনা হচ্ছে ব্রেইনে একটা জায়গায় রক্ত সরবরাহ কমে যাচ্ছে। সো ব্রেইনে যদি যেটা উইকনেস যেটা ডেভেলপ করে, তোমার হাত পায়ের জড়তা এক সাইডে, মুখের জড়তা, যত ইউজুয়ালি যেটা হয় তোমার যদি অল্প জায়গায় ব্রেইন এফেক্টেড হয় তোমার রিকভারি চান্সটা অনেক সময় বেটার থাকে দেন খুব বিশাল বড় একটা জায়গায় ব্রেন এফেক্টেড হলো। আর এছাড়া যেটা হয় যে যত কুইকলি আমরা ট্রিটমেন্টে যে করতে পারি, মনে করো তোমার যাই সমস্যা হলো, যেখানেই কথা বলার সমস্যা বা হাত পায়ের দুর্বলতার সমস্যা, যত কুইকলি তুমি হাসপাতালে যেতে পারবা এবং ইসকেমিক স্ট্রোকের ট্রিটমেন্ট করতে পারবা, হেমারেজিক স্ট্রোকের ট্রিটমেন্ট, মনিটরিং, ইন্টারভেনশন করতে পারবা, তোমার প্রগনোসিস, তোমার আউটলুক বেটার। সো টাইম ইজ মানি। সো ইট ইজ a big message হচ্ছে intervene early, take the patient to the hospital. It doesn't matter how much deficit or weakness the patient has, you could actually save, আমরা বলি time is brain. So ব্রেইনের উইকনেস গুলোকে সেভ করা যাবে by early treatment. That's point number 1. Point number 2 হচ্ছে ইনপেশেন্ট আমরা রিহ্যাব করি। You have gone through the process. Early rehab, frequent rehab, এক্সারসাইজ ট্রেনিং, এগুলোর বিশাল বড় একটা রোল রয়ে যায়। ইন জেনারেল যেটা দেখা যায় যে যারা স্ট্রোকের রিকভারিটা হয় প্রথম 3 থেকে 6 মাস খুব ভালো রিকভারি হয়, ফার্স্ট ফিউ মান্থস আস্তে 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 কিছু রিকভারি হয়, থেরাপি অ্যান্ড এভরিথিং। আফটার 1 year প্রবাবলি আর কোনো মিনিংফুল রিকভারি হয় না। অনেকের আমরা যারা দেখি যে যাদের একটা হাত পা একটু দুর্বল আছে, কথা বলতে পারছে না, ওরা দেখা যায় যে ও তাদের ম্যাক্সিমাম রিকভারি যতটুকু সম্ভব ওরা করতে পেরেছে। এর বাইরে রেসিজুয়াল কিছু দুর্বলতা অনেকের থেকে যায়। ইট অল ডিপেন্ডস যে কোন জায়গায় স্ট্রোক হলো এবং কতটুকু ব্রেইন এরিয়া ইনভলভ হলো। সারা, তুমি কিছু অ্যাড করতে চাও? হ্যাঁ, আমি জাস্ট ওই জায়গাটাকে রিএনফোর্স করতে চাই যে টাইম ইজ ব্রেইন। যে কারণে যেটা বলছি যে আমি যে ইন্টারভেনশনের কথা বললাম সেটা, এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট ইন্টারভেনশন ডক্টর ইমরান আপনি জানেন যে আমরা থ্রম্বোলাইসিস বা ক্লট বাস্টার ইউজ করতে পারি। সো যখন একটা বড় ক্লট হচ্ছে ব্লাড ভেসেলকে বন্ধ করে ফেলে, আপনি যদি সঠিক সময়ের মধ্যে ইমার্জেন্সিতে হাজির হতে পারেন, যেটা আমরা বলি যে যখন থেকে সিমটম শুরু হয়েছে তার থেকে 4.5 ঘন্টার ভেতরে আপনি যদি হসপিটালে থাকতে পারেন, তাহলে আমরা যেটা করতে পারি যে আমরা একটা আইভিতে একটা মেডিকেশন দিতে পারি, যে মেডিকেশনটা দিলে সেটা হচ্ছে ওই ক্লটটাকে ভেঙে ফেলবে। ভেঙে যখন ক্লটটা ভেঙে যাবে তখন আপনার ব্লাড সাপ্লাইটা অ্যাগেন রিস্টোর হবে এবং যে ডিসেবিলিটিটা হতে পারতো সেটা থেকে রক্ষা পাওয়া যাবে। সো টাইম ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং সাথে সাথে 911-এ কল করা, যেটা আমি একটু আগে দেখালাম, অ্যাক্ট ফাস্ট, যে খুবই ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ সারা। আমি জানি আমাদের কাছে আরো কিছু প্রশ্ন আসছে, আমরা প্রশ্নগুলো জবাব দেব, কিন্তু আই হ্যাভ এ বার্নিং কোশ্চেন টু ইউ সারা, বিকজ তুমি ইউ আর busy hospitalist, you're seeing a lot of stroke patients. So তোমার, if you could share your experience, like particularly maybe comment on complications, stroke patienটের আর কি ধরনের কমপ্লিকেশন হয়, কতদিন থাকতে হয়, তোমরা আর কি ধরনের চিকিৎসা করো স্ট্রোক পেশেন্টের জন্য ডিপেন্ডিং অন দ্য কমপ্লিকেশনস? খুবই ভালো প্রশ্ন। তো আমি জাস্ট একটু খুবই কুইকলি গো থ্রু করবো কিভাবে একটা হসপিটালে যখন একটা স্ট্রোক পেশেন্ট আসে তখন কি হয় সেটা সম্পর্কে আমি খুবই ব্রিফলি বলবো ডক্টর ইমরান। তো যেটা হয় যে যখন ইমার্জেন্সিতে স্ট্রোকের পেশেন্টটাকে নিয়ে আসা হয়, তো আমরা আমাদের যেটা বললাম কম্প্রিহেন্সিভ স্ট্রোক টিম থাকে, আমাদের অনকল নিউরোলজিস্ট থাকে যারা ইমিডিয়েটলি অ্যাসেস করে যে ওই ক্লট বাস্টার মেডিকেশন বা সেই স্পেসিফিক যে নতুন প্রসিজারের কথা একটু আগে আমরা বললাম সেগুলোর জন্য রোগীটা এলিজিবল কিনা। এলিজিবল হলে আমরা ইমিডিয়েটলি সেটা করি, সেটা করে তারপর আমরা রোগীটাকে ভর্তি করি। ভর্তি করার উদ্দেশ্য হচ্ছে অবশ্যই মনিটরিং করা, মেকশিওর করা যে কোনো কমপ্লিকেশন ডেভেলপ করছে নাকি। আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে রিস্ক ফ্যাক্টরগুলোকে খুঁজে বের করা এবং রিস্ক ফ্যাক্টরগুলোকে আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি সেটা করা।
তো সেটার জন্য আমরা যে জিনিসপত্রগুলো করি, একটা হলো ইম্পর্টেন্ট হলো আমরা হার্ট রিদমটাকে মনিটর করি হসপিটালে, যেটা ডক্টর ইমরান একটু আগে বলছিলেন যে ইররেগুলার হার্ট রিদম, যেটাকে আমরা বলি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কমন রিস্ক ফ্যাক্টর অফ স্ট্রোক, যেটা হচ্ছে অনেক সময় ক্লটটা হার্টে ফর্ম করে সেটা ইট থ্রোস টু দ্য ব্রেইন। সো আমরা দেখি যে আমাদের হার্ট মনিটর আমরা সেটা ধরতে পারি নাকি। আমরা একটা একোকার্ডিওগ্রাম করি হার্টে অনেক সময় ক্লট ফর্ম হয়ে থাকে অলরেডি, সেটা একোকার্ডিওগ্রাম, যেটা হচ্ছে একোকার্ডিওগ্রাম মানে হচ্ছে বেসিক্যালি আল্ট্রাসাউন্ড, হার্টের একটা আল্ট্রাসাউন্ড। এবং অনেক সময় কমন না বেশি, কিন্তু অনেক সময় আমরা হার্টে একটা ছিদ্র থাকতে পারে, যেটা আমরা দেখতে যদি আল্ট্রাসাউন্ড করে দেখতে পারি, সেই হার্টে ছিদ্র থাকলে সেটা অনেক সময় একটা রিস্ক ফ্যাক্টর, হ্যাঁ, যেটাকে আমরা বলি পিএফও। সো সেটা গেল। তারপরে অবশ্যই যেটা খুব ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস, আমরা তাদের কোলেস্টেরল লেভেলগুলো চেক করি, তাদের ডায়াবেটিস আছে নাকি চেক করি, হ্যাঁ, যেগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর, সেগুলো ডায়াবেটিস থাকলে ডেফিনেটলি ডায়াবেটিস কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোলেস্টেরলের কথা যেটা বললাম, কোলেস্টেরল যদি বেশি থাকে তাহলে তো অবশ্যই কোলেস্টেরল মেডিকেশন লাগবে। লাইফস্টাইল মডিফিকেশন, এটা নিয়ে ডক্টর ইমরান বোধহয় আপনি একটু পরে কথা বলবেন, আমি একটু কভার করব। হ্যাঁ, সো সেটা নিয়ে পরে আপনারা শুনবেন, কিন্তু আমি যেটা বলবো যে কোলেস্টেরল মেডিকেশন আইদার ওয়ে, কোলেস্টেরল কম থাকুক বেশি থাকুক, এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মেডিকেশন ফর স্ট্রোক। আর যেটা আমরা করি যে কিছু মেডিকেশন ইউজ করি, যেমন বেবি অ্যাসপিরিন বা অ্যাসপিরিনের সাথে আপনারা সবাই পরিচিত, সেটা একটা মেডিকেশন যেটা হার্টের ক্ষেত্রেও প্রচুর ব্যবহার হয়, কিন্তু এটা যেটা করে যে এটা দিস ডাজন্ট ট্রিট স্ট্রোক বাট দিস প্রিভেন্ট স্ট্রোক ফ্রম হ্যাপেনিং। সো অ্যাসপিরিন হচ্ছে খুব কমন একটা মেডিকেশন আমরা যেটা ইউজ করব। তো এখন চলে আসি কমপ্লিকেশনের ব্যাপারে। কমপ্লিকেশন যে জিনিসগুলো হতে পারে, কমপ্লিকেশন খুব অল্প থেকে একেবারে কিছু না থেকে অনেক বড় কমপ্লিকেশন হতে পারে। So most of them ischemic stroke, mini stroke, as I said, that most of the time mini stroke এর complication যা symptom হয় সেটা completely চলে যায়, কিন্তু যদি স্ট্রোকে এগুলা সিমটমগুলো পারসিস্ট করে, যে প্রবলেমগুলো হতে পারে, একটা হলো যেটা উইকনেস, সেটা ইউজুয়ালি একটা সাইড, শরীরের একটা সাইড অল্প উইকনেস থেকে শুরু করে সম্পূর্ণ অবশ হতে পারে, বা নামনেস থাকতে পারে। অনেকের হচ্ছে যে স্পিচ ডিফিকাল্টি থাকে, অনেক সময় সোয়ালোয়িং মাসলগুলো, যে মাসলগুলো দিয়ে আমরা হচ্ছে খাবারগুলো খাই, সেগুলো অনেক সময় উইক হয়ে যায়, তখন আমরা দেখি যে তার মানুষের সোয়ালোয়িং করতে সমস্যা হয়। সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের দেখা যায় আমাদেরকে নাকে টিউব দিয়ে অথবা পেটে টিউব দিয়ে তাদেরকে নিউট্রিশন দিতে হয়, যতদিন না পর্যন্ত ওই মাসলগুলো আবার স্ট্রং না হয়ে আসে। একই দিকে যে সমস্যাটা হতে পারে, অনেক সময় যখন এই সোয়ালোয়িং মাসলগুলোর স্ট্রংনেসটা চলে যায়, তখন সেটা থেকে আমরা যেটা হয় যে খাবার খেলে বা আমাদের মুখের সালাইভায় অনেক সময় রং পাইপে চলে যেতে পারে, ইনস্টেড অফ গোয়িং টু দ্য স্টমাক, লাংসে চলে যেতে পারে, যেটাকে আমরা বলি অ্যাসপিরেশন নিউমোনিয়া, যে খাবার বা সালাইভাটা যখন লাঙে চলে যাচ্ছে সেটা ওখানে ইনফ্লামেশন করে একটা নিউমোনিয়া করতে পারে। হেমোরেজিক স্ট্রোক, যেটা সাবআরাকনয়েড হেমোরেজ বা হেমোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে একটা খুবই কমন জিনিস হচ্ছে যে সিজার হতে পারে, অনেক সময় খিঁচুনি যেটা হতে পারে। সো তুমি ভালোই কভার করলা। আমি জানি অনেক আছে, লম্বা লিস্ট, বিশাল বড় লিস্ট, আমাদের কিছু প্রশ্ন জমে যাচ্ছে, কিন্তু আমি একটু সাজুর কাছে আবার ফিরে আসব, কারণ সাজু had some very unique experiences. So Shaju, you had to go through some rehab, plus তুমি St. David's comprehensive stroke unit chila. So if you could share some of your experiences, ওখানে কি ধরনের চিকিৎসা হলো, then how many days you stayed and discharged, তারপরে rest of your experiences, maybe starting from being in the hospital, discharge, and then going home. ওকে, তো হাসপাতালে ভর্তির পরে ওরা আমাকে যেটা করলো, ডাক্তার কুপার আমাকে, এটা সম্ভবত এনজিওগ্রাম বলে, যদি আমার ভুল হয়ে থাকে আপনি বলবেন ডাক্তার ইমরান, তো যে ওরা উরুর ভিতর দিয়ে, উরুর এখান দিয়ে ওরা একটা ছোট্ট ক্যামেরা আমাকে মস্তিষ্ক পর্যন্ত নিল, তো নিয়ে ওরা বোঝার চেষ্টা করলো যে আমার ব্লিডিংটা কতটুকু হয়েছে। হ্যাঁ, তো পরে ওই স্ন্যাপশটটা ওরা আমার সাথে শেয়ার করছে। তারপরে আমি যখন হাসপাতালে ভর্তি হয়েছিলাম, যদি আমি বলি যে তখন কেউ যদি আমাকে প্রশ্ন করে তখন তোমার কি অবস্থা হয়েছিল, মানে ভর্তি হওয়ার পর তখন তোমার পরিস্থিতিটা কি হয়েছিল, তাহলে আমি বলবো যে আমি অত্যন্ত দুর্বল হয়ে গেছিলাম। একা একা গ্লাসে পানি ঢেলে পানি খাওয়ার অবস্থাও আমার ছিল না। তোমার লেফট সাইডের উইকনেস ছিল, ইফ আই এম নট মিস্টেকেন, রাইট? হ্যাঁ, কারেক্ট। আমার যেটা হয়েছিল, আমার স্ট্রোকের সময় ব্যথাটা হয়েছিল ডান দিকে, তীব্র একটা ব্যথা,
আর আমার নামনেস মানে অবশ ভাবটা চলে আসছিল আমার লেফট সাইডে, যেটা আমার মেইনলি হয়েছিল আমার হাতে, বাম হাতে, বাম হাতটাতে হয়েছিল। এবং আমি কথাও বলতাম অনেকটা জড়ায় জড়ায়, মানে আমি কথা বললে মানুষ বুঝতে পারতো না ঠিক মতো। কিন্তু যেটা ডাক্তার স্যার একবার বললেন যে মুখ যে বাঁকা হয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটা আসলে আমার হয়নি, কিন্তু আমার কথা জড়ায় যাচ্ছিল। তো যাই হোক, ওখানে আমি মানে এতই উইক হয়ে গেলাম যে কোনো কিছু করার সামর্থ্য আমার ছিল না। আমি বেসিক্যালি টেম্পোরারি কমপ্লিটলি প্যারালাইজড একটা বিকলাঙ্গ একটা ডিসেবল পার্সন হয়ে গেলাম। তো ওখানে যাওয়ার পর যে আমি টোটাল 1 মাস ছিলাম হাসপাতালে, টোটাল 1 মাস ছিলাম। 1 মাসের মধ্যে প্রথম 2 সপ্তাহ আমি ছিলাম আইসিইউতে। প্রথম 2 সপ্তাহ আইসিইউতে থাকার পর নেক্সট 2 সপ্তাহ ওরা আমাকে নর্মাল ওয়ার্ডে ট্রান্সফার করলো। সেখানে আমার ইনপেশেন্ট রিহাবও একই সাথে চলতেছিল, ট্রিটমেন্টের প্যারালাল। তো প্রথম যে 2 সপ্তাহ আমি আইসিইউতে ছিলাম, সেটার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করি, যে সেখানে নার্সরা সবসময় আমার টেক কেয়ার করতো, কখন আমাকে ওষুধ দিতে হবে, স্যালাইনে কি করতে হবে না করতে হবে, ওরা অনেক কিছু করছে। তখন আমি সবকিছু মনে করতে পারি না, যেমন অনেক এক্স রে, আল্ট্রাসাউন্ড, এমআরআই, অনেক কিছু করছে, ক্যাট স্ক্যান, এটা সেটা। হ্যাঁ, তো এটা করার পর আমাকে যখন 2 সপ্তাহ পরে ওরা, আমি কি রিহাবের প্রসঙ্গটা এখন টানবো না একটু পরে টানবো? আমরা রিহাবে আসবো। তা আচ্ছা। ভালোই কাভার করছো তুমি, কারণ অনেক কিছু হয়েছে, তোমার অনেক দিন ছিলা। কারণ আমার মনে হয় দর্শকদের they have burning questions, we should probably answer them. তারপরে I'm pretty sure আমাদের টাইম হবে তোমার রিহ্যাব বা তোমার বাসায় যেটা করলা, কি করলা, তোমার লাইফটা কিভাবে চেঞ্জ হলো, ওটাও আমরা শুনবো ফর শিওর। অনেকগুলো প্রশ্ন চলে আসছে। So, oh, this is a good one. Can we detect an aneurysm? এটা আসছে অ্যাকচুয়ালি সাজু, তোমার ওয়াইফ কোশ্চেনটা করেছে মনে হচ্ছে। এখানে আমি আমাদের চিঠিতে যেটা লেখা দেখছি। থ্যাংক ইউ ভাবি প্রশ্নটা করার জন্য। দিস ইজ অসম, দিস ইজ ভেরি ইন্টেলিজেন্ট কোশ্চেন। সো অ্যানিউরিজম হচ্ছে একটা রিস্ক ফ্যাক্টর ফর ব্লিডিং। আর যাদের অ্যানিউরিজম থাকে অনেক সময় জন্মগত থাকে, বেরি অ্যানিউরিজম আমরা ক্লাসিক্যালি জানি, বা জন্মের পরেও হতে পারে। তো ইউজুয়ালি যেটা হয়, আমরা ইউজুয়ালি আমার মনে হয় না এখনো জাস্ট উই র্যান্ডমলি উই ডোন্ট ডু অ্যানজিওগ্রাম বা ক্যাট স্ক্যান বা এমআরআই ব্রেনের করি না যারা টোটালি এসিম্পটোম্যাটিক। আমাদের ইভেন আপনার যদি ডায়াবেটিস থাকে, হার্ট ডিজিজ থাকে, ওগুলাও থাকে, হ্যাঁ, যাদের তারপরেও আমরা ইউজুয়ালি সবাইকে ধরে ধরে ব্রেইন এমআরআই করি না টু লুক ফর অ্যানিউরিজম। ইটস এ গুড কোয়েশ্চেন, কারণ তারপরেও দেখা যায় যে যাদের অ্যানিউরিজম থেকে ব্লিডিং হচ্ছে তাদের স্ট্যাটিস্টিক্যালি ওটার সম্ভাবনা খুব কম থাকে। ওইটা ইটস নট এ ভেরি নোন কজ। বাট শর্ট আনসার টু ইউর কোয়েশ্চেন ইজ ইয়েস, উই ক্যান ডিটেক্ট ইট। অনেক সময় আমরা আফটার দ্য ফ্যাক্ট ডিটেক্ট করি, যেটা যে সাজু একটু বলতেছিল, ওর সেরিব্রাল সিটি অ্যানজিওগ্রাম করা হয়েছে, ওর ব্রেইন আর্টারিগুলোর অ্যানজিওগ্রাম করা হয়েছে। যখন ব্রেইন আর্টারিগুলোর অ্যানজিওগ্রাম করা হয়, তখন আফটার দ্য ফ্যাক্ট স্ট্রোক হওয়ার পরে আমরা ফিগার আউট করার চেষ্টা করি যে কেন হলো, ওখানে কি কোনো অ্যানিউরিজম আছে কিনা। সো দ্য শর্ট আনসার টু ইউর কোয়েশ্চেন ইজ ইয়েস, উই ক্যান ডিটেক্ট ইট। ইউজুয়ালি স্ট্রোকের পরে বিশেষ পরীক্ষার মাধ্যমে, অ্যানজিওগ্রাম মাধ্যমে এটা ডিটেক্ট করা যায়। সারা, আর তোমার কাছে কি আছে? এটা হার্টের ব্লক কেন হয়, ব্লক থেকে স্ট্রোক হয় বা কি বা হতে পারে, অনেকটা বোধহয় এটা আমাদের কাভার হয়ে গেছে অলরেডি অন্যান্য কথাবার্তার মধ্যে। হার্টের ব্লক অ্যাগেন যেটা বললাম যে কোলেস্ট্রল প্লাক হচ্ছে অনেকগুলো কারণ। 1 নম্বর কথা তো হাই কোলেস্ট্রল, তারপরে ডায়াবেটিস, এগুলো প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমাদের শরীরে আস্তে আস্তে ওই প্লাকগুলো ফর্ম করে আমাদের যে আমি এটাকে আমাদের প্লাম্বিং সিস্টেমের সাথে তুলনা দিতে পছন্দ করি সবসময়, যে যেরকম আমাদের অনেক সময় দেখবেন যে বেসিনে আস্তে আস্তে পানি আটকে যাচ্ছে, পানি যেতে চায় না, তো তেমনি ওরকম আস্তে আস্তে যখন কোলেস্ট্রল প্লাকগুলো জমা হতে থাকে তখন হচ্ছে হার্টে ব্লক হয়। হার্টে ব্লক থেকে ডিরেক্টলি স্ট্রোক হয় না, কিন্তু যেহেতু হচ্ছে হার্ট এবং হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকের রিস্ক ফ্যাক্টরগুলো সেম, সো দেখা যায় যে কারণে হার্ট অ্যাটাক হয় ঠিক একই কারণে ব্রেনেও হচ্ছে আর্টারিগুলোতে আস্তে আস্তে ব্লকেজ হয়ে পড়ে স্ট্রোক হতে পারে। থ্যাংক ইউ।
সো আমার কাছে এখানে আরো দুটো প্রশ্ন আসছে ক্লিয়ারলি আমার মনে হয় অডিয়েন্সে সবাই সাজুর ঘটনা সাজুর স্টোরি জানতে চায় এন্ড অফকোর্স উইল গেট টু দ্যাট বাট আমি এখানে একটা স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আসে স্ট্রোক ডায়াগনোসিস করে কিভাবে সো দিস ইজ এ গুড কোশ্চেন ভেরি ইজি ইটস আ কম্বিনেশন অফ ক্লিনিক্যাল পিকচার কিভাবে মানুষ কি দুর্বলতা নিয়ে আসতেছে কিভাবে মানুষ প্রেজেন্ট করতেছে অ্যান্ড অফকোর্স কনফার্মেটরি টেস্ট হচ্ছে আমাদের আমরা বলি ইমেজিং টেস্ট বা সফিস্টিকেটেড সিটি এমআরআই এই ধরনের টেস্টগুলো আমরা অবশ্যই ইনপেশেন্টে হাসপাতালে আমরা এই টেস্টগুলো করা হয় সাসপেক্টেড স্ট্রোক যখনই মানুষ দুর্বলতা নিয়ে আসতেছে বা যে কোনো অ্যাবনর্মাল এই সিমটম নিয়ে আসলে সাইন নিয়ে আসলে আমরা যখনই স্ট্রোক চিন্তা করি অটোমেটিক্যালি আমরা একটা সিটি ফলোড বাই এমআরআই অফ দ্য ব্রেইন করা হয় টু কনফার্ম একটা পেশেন্টের স্ট্রোক আছে কি না সো এটা হচ্ছে আনসার থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন আমাদের আরও কিছু কোয়েশ্চেন আছে এগুলো আমরা 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 আসবো ডেফিনেটলি আমরা সবার আপনাদের সবার প্রশ্নের জবাব দিব কিন্তু সাজু ইজ ভেরি পপুলার এবং উই ওয়ান্ট টু হিয়ার মোর ফ্রম ইউ সো সাজু তুমি বলতেছিলা যে তোমার ইউ হ্যাড টু গো থ্রু রিহ্যাব তুমি 1 মাস ছিলা ডিসচার্জ হলো সো লেটস কন্টিনিউ উইথ ইউর স্টোরি আবার কোত্থেকে তুমি শুরু করবা লেটস কিপ অন ডক্টর ইমরান ধন্যবাদ তো যেটা আমি বলতেছিলাম যে আমি যে 1 মাস ভর্তি ছিলাম তার লাস্টের 2 সপ্তাহ আমি ছিলাম নর্মাল ওয়ার্ডে কিন্তু সেই সাথে আমার প্যারালাল ইনপেশেন্ট রিহ্যাবও চলতেছিল কিন্তু সত্যি কথা বলতে কি তখন খুব একটা ইমপ্রুভ বা আমি প্রথম দিকে করতে পারি নাই কারণ আমি এতই দুর্বল ছিলাম একা একা তো হাঁটতে পারতামই না আমি ওয়াকার দিয়ে হাঁটতাম এবং নার্স একটা বেল্ট বেঁধে পিছন দিয়ে আমাকে ধরে রাখতো যাতে আমি পড়ে না যাই এবং মানে আমি অসম্ভব দুর্বল ছিলাম এবং আমি তো সাময়িক প্যারালাইজড হয়ে গেছিলাম তো আমাকে প্রথম 1 সপ্তাহ দেখা গেল মানে তৃতীয় সপ্তাহের কথা আমি বলতেছি তৃতীয় সপ্তাহে দেখা গেল যে আমার ইমপ্রুভমেন্ট হয়েছিল খুব কম ওরা আসতো নির্দিষ্ট একটা সময় আমাকে হাঁটানোর চেষ্টা করতো নির্দিষ্ট কিছু কাজ করানোর চেষ্টা করতো বলতো যে তুমি গ্লাসে ঢেলে পানি খাও বা তুমি নিজে নিজে বিছনায় উঠে বসো এখন তুমি নিজে নিজে বিছনায় বসবা হ্যাঁ কিছু স্পেসিফিক কাজ ওরা আমাকে দিয়ে করাবার চেষ্টা করতো কিন্তু আমার শরীর অতিরিক্ত দুর্বলতার কারণে বা প্যারালাইসিসের কারণে আমি খুব একটা সেখানে ভালো করতে পারতাম না চতুর্থ সপ্তাহে যেটা দেখা গেল চতুর্থ সপ্তাহে এটা আমি এখনো বলছি তখনও আমি সেন্ট ডেভিস ডাউনটাউন হাসপাতালে ঠিক আছে চতুর্থ সপ্তাহে যেটা দেখা গেল যে আমি কিছুটা ইমপ্রুভ করা শুরু করলাম আমি ওয়াকার ধরে হাঁটতে পারতেছি তো তারপরও নার্স আমাকে বেল্ট দিয়ে পিছন দিয়ে ধরে রাখতো যাতে আমি পড়ে না যাই এবং একটু একটু করে আমি হাঁটতে পারি বা আমি যখন কথা বলতেছি খুব একটা জড়ায় যাচ্ছে না আমার লোকজন কথা বুঝতে পারতেছে আমি যদি একটু আস্তে আস্তে বলি বা আমি নিজে নিজে গ্লাসে পানি ঢালতে পারতেছি বা আমি নিজে নিজে শোয়া পজিশন থেকে বিছনায় উঠে বসতে পারতেছি তো এই ধরনের কিছু ইমপ্রুভমেন্ট চতুর্থ সপ্তাহে দেখা গেল তারপরে যেটা হলো যে আমাকে রিলিজ দেওয়া হলো এবং নির্দিষ্ট কিছু অবশ্যই নিয়ম বলে এবং তখন রিলিজ দেওয়া মিনস যেদিন আমাকে রিলিজ দেওয়া হলো তারপর থেকে কিন্তু আমি আউট পেশেন্টে রিহ্যাব হিসেবে গিয়েছি হ্যাঁ তো টোটাল আমার ইনপেশেন্ট এবং আউট পেশেন্ট এই দুটো ডিউরেশন মিলে টোটাল আমার রিহ্যাবের ডিউরেশন ছিল অলমোস্ট 3 মান্থ Wow, it's a long rehab process. Yeah, almost 3 months. So আমি কি আউট পেশেন্টটাও এখন বলবো হ্যাঁ বলতে পারো তো আমি 1 মাস পর যখন সেন্ট ডেভিস ডাউনটাউন হাসপাতাল থেকে রিলিজ পেলাম বাসায় আসলাম কিন্তু বাসায় আসার পরও আমার যেটা আমি বলতেছিলাম যে আমার শরীর প্রচন্ড দুর্বল ছিল আমি যখন আমি দোতলায় উঠতে আমার আমি ডুপ্লেক্স বাসায় থাকি তো আমি প্রায় প্রথম 1 মাস নিচতলায় ছিলাম আমি দোতলায় উঠতে পারতাম না বা ভয় পেতাম আর আমি যখন ফ্লোরে হাঁটতাম তখন আমার কাছে মনে হইতো আমার পায়ের কোনো ব্যালেন্স নাই আমার একটা পা ছোট হয়ে গেছে একটা পা বড় হয়ে গেছে যেটা আমি বুঝতে পারি যে আমার এই অনুভূতিটা হওয়ার কারণ হচ্ছে যে আমার ব্রেনের সাথে যে আমার পায়ের যে সেন্সটা পুরোপুরি কাজ করতো না যার ফলে আমার কাছে মনে হতো যে আমি একটা পা ছোট একটা পা বড় হয়ে গেছে তো যাই হোক আমি বাসা থেকে এই সেন্ট ডেভিস হসপিটালের 620 রুপে সেন্ট ডেভিস হসপিটালের যে রিহ্যাব আউটপেশেন্ট রিহ্যাব ওখানে যেতাম ওখানে যাওয়ার পর 3 ধরনের ট্রিটমেন্ট তারা আমাকে করতো
তিন ধরনের ট্রিটমেন্ট আমাকে তারা করতো। সেটা হচ্ছে একজন আমাকে পাজল দিত, এটা দিত সেটা দিত, ও বোঝার চেষ্টা করতো কত দ্রুত আমি সেটা করতে পারি এবং নিখুঁতভাবে। আরেক ধরনের ট্রিটমেন্ট আমাকে দিত যে আমাকে বিভিন্ন ইন্টেলেকচুয়াল কোশ্চেন তারা করতো, বা একটা পাথ হতে দিয়ে দিত, বলতো যে তোমাকে গাড়িটা এখান থেকে স্টার্ট করে এখানে যেতে হবে, তুমি এই বিমগুলোকে টাচ করতে পারবে না, তুমি নাও গাড়িটা নাও, এখন তুমি এখান থেকে ওখানে নাও। এভাবে ওরা আমাকে বোঝার চেষ্টা করতো। আরেকটা ট্রিটমেন্ট যেটা করতো আমার ফিজিক্যাল, যেহেতু আমার ব্যালেন্স প্রবলেম ছিল, আমি তখনও ড্রাইভ করতে পারতাম না, আমি তখনও হাঁটতে পারতাম না ঠিক মতো, এবং আমার বা হাতে তখনও অবশ ভাব ছিল, ইনফ্যাক্ট এখনো কিছুটা আছে। তো ওরা আমাকে এক্সারসাইজ করতে, বিভিন্ন এক্সারসাইজ, আমাকে হয়তো লাফ দিতে হইতো, কখনো কোনো কিছুর উপর দাঁড়ায় এক পায়ে হয়তো দাঁড়াইতে হইতো, ট্রেডমিলের উপর আমাকে হয়তো দৌড়াইতে হইতো, আমাকে হয়তো মানে এক হাত দিয়ে কোনো কিছু করতে হইতো, এরকম বিভিন্ন করতো। আর আরেকটা যেটা প্রথম দিকে ওরা আমাকে করাইছে, ওইখানকার যে সাইকিয়াট্রিস্ট, যে সাইকোলজিস্ট, সে আমার সাথে কথা বলে বোঝার চেষ্টা করতো যে আমার যে মেমোরি ইস্যু বা এই ধরনের মানে সাইকোলজিক্যাল কোনো ব্যাপার আছে কিনা। আমরা নিশ্চয়ই সাইকোলজিক্যাল ব্যাপারে পরে আসবো, ওটা আমার আরেকটা পার্ট আছে। তো এটা আমি বলতেছি আউট পেশেন্টে। তা আউট পেশেন্টে ওই সাইকোলজিক্যাল একটা ট্রিটমেন্টেরও ওরা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু যখন ওরা বুঝতে পারলো যে সেই রকমের কোনো অসুবিধা আমার মধ্যে হয় নাই, ওইটার পরে ওরা বাদ দিয়ে দিছে। কিন্তু ওই যে তিনটা সিগমেন্ট, যে একটা আমার বুদ্ধিমত্তা টেস্ট করা, একটা আমার শারীরিক এক্সারসাইজ টেস্ট করা, আরেকটা হচ্ছে যে কত দ্রুত কোনো একটা কাজ আমি নিখুঁতভাবে করতে পারতেছি, মিলাতে পারছি পাজলটা, হ্যাঁ, রংগুলা, কালারগুলা, হ্যাঁ, বা ওর সাথে কম্পিউটার টাইপ, বিকজ আমি আইটি প্রফেশনালে কাজ করি, আমার জন্য কম্পিউটার টাইপ করাটা খুবই ইম্পর্টেন্ট ছিল। তো সেটাও ইনক্লুড ছিল। তো এইভাবে আমার রিহ্যাব আউট পেশেন্টে চলতেছিল। হ্যাঁ, সো you covered quite a bit of details, so আমাদের অডিয়েন্সের জন্য it's very hopefully educational. So আমার মেসেজ হচ্ছে যে have আপনাদের ফ্যামিলির মধ্যে যদি কারো হয়, রিহ্যাবটা খুবই ইম্পর্টেন্ট। রিহ্যাবটা ইউ ক্যানট ইগনোর রিহ্যাব। মানুষ রিহ্যাব করতে চায় না, রিহ্যাব করাটা কষ্টকর। সাজু ক্যান অ্যাটেস্ট টু দিস। ওরা অনেক কিছু করাতে অলমোস্ট ফোর্স করে, দে নেভার কুইট অন ইউ, কিন্তু রিহ্যাবটা কিন্তু মেক্স এ হিউজ ডিফারেন্স। সো সাজু মেড এ ভেরি গুড এক্সপ্লেনেশন অফ হাউ what he did and how all these things helped him. So thank you, Shaju, for elaborating on all these very minute details. I'm pretty sure je Amio always find these very educational and helpful. Hopefully আমাদের দর্শকরাও এটা জেনে খুব উপকৃত হবে। সো আমাদের কোশ্চেন ইজ পাইলিং আপ। আমার মনে হয় আমি কিছু স্ট্রেট ফরওয়ার্ড কিছু কোশ্চেন নিয়ে আসি। একটা কোশ্চেন হচ্ছে স্লিপ অ্যাপনিয়া আর স্ট্রোকের রিলেশন জানতে পারি? হ্যাঁ, এটা ভালো প্রশ্ন। স্লিপ অ্যাপনিয়া যেটা হয় কি, স্লিপ অ্যাপনিয়া ক্যান কজ all kind of cardiac issues. অনেক সময় রিদম প্রবলেম হয়, সারা যে অনেক সময় আনএক্সপেক্টেড ডেথ হয় স্লিপের মধ্যে, বিশেষত আনট্রিটেড স্লিপ অ্যাপনিয়া। So what we know is sleep apnea cause rhythm problem, heart rhythm problem, heart failure, long term untreated থাকলে। কিন্তু আমার জানার মধ্যে ডিরেক্টলি স্লিপ অ্যাপনিয়া কজিং স্ট্রোক আমি জানি না, বাট ইটস পসিবল যে আরেকটা জিনিস হচ্ছে যে যাদের অনেকেরই স্লিপ অ্যাপনিয়া আছে, ওদের সেম রিস্ক ফ্যাক্টরও আছে। ডক্টর ইমরান, হ্যাঁ, মানে স্লিপ অ্যাপনিয়া ডিরেক্টলি স্ট্রোক কজ করে না, কিন্তু যাদের আনট্রিটেড স্লিপ অ্যাপনিয়া আছে তাদের কিন্তু গেটিং the risk of getting a stroke is almost twice. It can be pretty high. যারা untreated stroke. Untreated patient তাহলে হতে পারে। Thank you for keeping me honest. Right. So again, যে ওই যেটা বললেন যে সবগুলো কিন্তু kind of interrelated, যে যাদের স্লিপ অ্যাপনিয়া থাকে তারা ইউজুয়ালি দেখা যায় obese হয়, একটা বিগ পোরশন, সবাই না বাট একটা বিগ পোরশন obese থাকে, এবং untreated স্লিপ অ্যাপনিয়া কিন্তু ব্লাড প্রেশারও blood pressure can uncontrolled করে, yes, uncontrolled blood pressure again is a risk factor for stroke. So these are all kind of interconnected with each other. আচ্ছা, তা আমরা করতে থাকি, তারপর আমি তোমাকে দেব what is the first aid for stroke patient if the patient lose consciousness
what can we do reduce risk before first responders arrive. So এখানে সারা অলরেডি কভার করেছে অ্যাকচুয়ালি কেউ যদি আনকনশিয়াস হয়ে যায় and if you guys suspect stroke, call 911 and get the patient to the emergency room hospital ASAP. আর ভালো কথা হচ্ছে সারা যে সিস্টেমে কাজ করে তোমাদের সিটনের মধ্যে কম্প্রিহেনসিভ স্ট্রোক সেন্টার আছে, সেন্ট ডেভিডস ডাউনটাউন হচ্ছে কম্প্রিহেনসিভ স্ট্রোক সেন্টার, আমি জানি যে ইউটি ডেল ডাউনটাউন একটা কম্প্রিহেনসিভ স্ট্রোক সেন্টার, I think Williamson হচ্ছে stroke. So make sure your patient goes directly to their hospital. Once you suspect stroke and the patient is unconscious, there's not a whole lot you can do other than calling 911. আচ্ছা সারা, তোমার কাছে কিছু আছে, তুমি নিবা না? এখানেই পাই। আচ্ছা আমরা ভাগাভাগি করে নিতে পারি। আচ্ছা, so এটাও রিলেটেড কোশ্চেন। What are the best comprehensive heart hospital, Austin, besides St. David's, where we should go to reduce the time on treatment? So আমি কভার করেছি, আমাদের এখানে আসলে অস্টিনে বড় তিনটা সিস্টেম, বেলার স্কট অ্যান্ড হোয়াইট, সেন্ট ডেভিডস এবং সিটন সিস্টেম, হ্যাঁ, সিটন অ্যাসেনশন। সো সিটনের 3-4টা ফ্যাসিলিটি আছে আমরা জানলাম, সিটন উইলিয়ামসন ফর শিওর আমি জানি, তারপরে ইউটি ডেল সিটন যেটা ডাউনটাউনে ওল্ড ব্রেকেনরিজ সেটা কম্প্রিহেনসিভ স্ট্রোক সেন্টার, সেন্ট ডেভিডসে ডাউনটাউনেরটা যেখানে সাজু ছিল সেটা কম্প্রিহেনসিভ স্ট্রোক সেন্টার। বেলার স্কটটা আমি জানি না ওদের আসলে কোনটা, বেলার স্কট নয়ের এই রাউন্ড রকটা আমি জানি না, কিন্তু আই নো টেম্পল হচ্ছে বেলার স্কট নয় টেম্পলের কম্প্রিহেনসিভ স্ট্রোক সেন্টার। দ্যাট ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন। সারা তোমার কাছে কি আছে? আমার কাছে কোয়েশ্চেন আছে, হাউ ডেঞ্জারাস স্ট্রোক ফর চেইন স্মোকার্স? Again, এটা আমার ধারণা কভার হয়েছে। স্মোকিং ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিস্ক ফ্যাক্টর, অ্যান্ড আমি যেটাকে বলি হচ্ছে মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। অনেকগুলা রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো আমাদের কোনো হাত নেই, যেমন ফ্যামিলি হিস্ট্রি, আমাদের খুব বেশি হাত নেই সেটার উপরে, কিন্তু স্মোকিং হচ্ছে এমন একটা জিনিস যেটার উপরে আমাদের ফুললি কন্ট্রোল আছে। এবং সো of course chain smoker of course at a high risk of getting stroke, and they should stop, at least try to stop as much as possible. এরপরে প্রশ্ন আছে, হাই বিপি স্ট্রোক প্রিভেন্ট করার জন্য কি ধরনের চেকআপ করা যায়? কি ধরনের চেকআপ করা যায়, খুব ভালো প্রশ্ন আসলে এটা। আই থিঙ্ক ডক্টর ইমরান আপনি হচ্ছে একটু কথা বলতে চেয়েছিলেন যে হ্যাঁ, রিস্ক ফ্যাক্টর রিডাকশন। সো আমরা অলরেডি মেজর রিস্ক ফ্যাক্টর কথা অলরেডি কভার করে ফেলেছি, রাইট? প্রশ্নটা ব্লাড প্রেশার রিলেটেড। ব্লাড প্রেশার থাকলে কি করা যায়, কিভাবে স্ট্রোক রিডিউস করা যায়? সো এগেন ফর এ রিভিউ, big ones are high blood pressure, diabetes. I'm gonna include smoking because it's so common. Surprisingly, actually, both in male and female, smoking is a big risk factor for stroke. So blood pressure যদি ফিরে আসি, blood pressure কন্ট্রোলে রাখতে হবে, as simple as that. The lower your blood pressure, normal blood pressure is 120/80 or less. যদিও 120/80 রাখা খুব কষ্টকর, যাদের ব্লাড প্রেশার আছে উই অল নো, আমার নিজেরও আছে, আমি জানি যে ওই রেঞ্জের মধ্যে থাকাটা খুব কষ্টকর। বাট টু দ্য এক্সটেন্ট ইউ ক্যান লোয়ার ইউর ব্লাড প্রেশার অ্যান্ড গেট টু ইউর টার্গেট। সো আপনি যখন ডাক্তার কাছে যাবেন, যাদের ডায়াবেটিস থাকে বা কিডনি ডিজিজ থাকে, ডাক্তাররা আপনার টার্গেটটা বলে দিবে যে আপনি টপ নাম্বার, সিস্টলিক নাম্বারটা কোথায় তার নিচে থাকবে, ডায়াস্টলিক বা বটম নাম্বারটা কোথায় নিচে থাকবে। So know your target blood pressure when you talk to your doctor. Control your blood pressure, medication, exercise, eating, healthy fruits and vegetables. These are the few things you can do to reduce your stroke risk if you have high blood pressure. আমি এই প্রসঙ্গে অন্যান্য রিস্ক ফ্যাক্টরগুলো কভার করি, ডায়াবেটিস থাকলেও তাই, কন্ট্রোল ইউর diabetes, get it to the best control if you can. Control smoking, alcohol. এগুলা স্মোকিং cause a lot of different things. অনেকে হয়তো বা জানে না যে স্মোকিং actually is a known cause for cardiovascular disease and stroke. So work on it. Ideal situation হবে কুইট করতে পারলে ভালো, না করতে পারলেও আপনারা যদি কমিয়ে দেন সেটা ভালো। কোলেস্ট্রল কথা সারা অনেক কভার করেছে। ইটস এ কমন প্রবলেম, অনেকের
হেরিডিটরি রিস্ক ফ্যাক্টর থাকে, বংশগত রিস্ক ফ্যাক্টর থাকে। নো ইউর কোলেস্ট্রল নাম্বারস, সব অফিসে কোলেস্ট্রল টেস্ট করা হয়। ওয়াচ ইউর ডায়েট, fruits and vegetable, cut out processed food, red meat. বাসা যারা রান্না বান্না করেন, আমি নিজে রান্না বান্না করি, বাসা রান্না বান্না করলে you can control oil, you can control spices, you can control salt, lot of things you can control. So in general এগুলাই আমি বলবো যে রিস্ক ফ্যাক্টর রিডাকশনের জন্য, কারণ স্ট্রোক একবার হয়ে গেলে ইটস টু লেট। বাট আপনার যদি ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এই রিস্ক ফ্যাক্টরগুলো থাকে, you should definitely think about how to reduce this. সো আমি আবার সাজুর কাছে আসতে চাই একটু, আমার কিছু প্রশ্ন আছে স্যার। আচ্ছা সাজু, তোমার কাছে কি প্রশ্ন? হ্যাঁ, আমার কাছে একটা প্রশ্ন আছে। ধন্যবাদ ডক্টর ইমরান, এবং ধন্যবাদ মাহবুব প্রশ্নটা করার জন্য। মাহবুব আমাকে একটা প্রশ্ন করেছে যে ফুড হ্যাবিট কি পরিবর্তন করতে পেরেছেন আফটার দ্যাট এনি চেঞ্জ? তো আসলে মাহবুব, সত্যি কথা বলতে কি যে আমাকে যদি প্রশ্ন করা হয় যে তোমার স্ট্রোকটা কেন করা হয়েছিল, যেটা আমি আমার ডাক্তার কুপারকেও জিজ্ঞেস করেছিলাম, আমার নিউরোলজিস্ট, এটা ছিল আনট্রিটেড ব্লাড প্রেশারের জন্য। আমার ফুড হ্যাবিট কিন্তু কখনোই খারাপ ছিল না, বা আমি কখনোই খুব বেশি খেতাম না। একটাই আমার দুর্বলতা আছে যে আমি গরুর মাংস বা কোক, এই দুটো জিনিস খুব পছন্দ করি, কিন্তু ওভারঅল যে ফুড হ্যাবিট আমার কখনোই খারাপ ছিল না। সো তোমার প্রশ্নটার সাথে আরেকটা যেটা সম্পূরক প্রশ্ন আসে যে ফুড হ্যাবিট পরিবর্তন কেন করতে হবে, আমার আসলে তেমন করতে হয় নাই, কারণ আমার ফুড হ্যাবিট সবসময় ব্যালেন্সের মধ্যে ছিল। তবে ডক্টর ইমরান এবং ডক্টর সারা ভালো বলতে পারবেন, যারা হয়তো অনেক জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, বা রাত 12টায় খেয়ে সাথে সাথে ঘুমাতে গেল, বা এই ধরনের অভ্যাসে যারা অভ্যস্ত, তাদের ব্যাপারে হয়তো ডক্টর ইমরান এবং ডক্টর সারা ভালো বলতে পারবেন। আমরা অনেকখানি কভার করেছি, থ্যাংক ইউ সাজু। সো ইউজুয়ালি diet advice is always tough. It's a life-changing intervention. Shaju at least Shaju is focusing on, I know তুমি blood pressure focus করো, তোমার blood pressure is well controlled now. Having a balanced diet is the way to go. Push more fruits and vegetables, যেটা to be honest with you, আমার নিজের কি খুব fruits and vegetables খেতে ইচ্ছা করে? No, but I have to do it. নিজে বাসায় যত রান্না বান্না করে খাওয়া যায়, it's always better than eating out. Exactly. Because when we eat out, we get a lot of extra salt, cooked fat, যেগুলা আমাদের plaque build করে. But when you're cooking at home, when you know your ingredients better, usually chicken is a better option than red meat. Exactly. Baked food ভালো, then deep fried food গুলো অ্যাভয়েড করার আমরা চেষ্টা করি। এটাও একটা সিম্পল ইন্টারভেনশন। আমরা বলি এমটি ক্যালোরিজ, ইউ নো দ্যাট, যেমন সোডা। সো এই হোপফুলি লেকচার পরে আমরা সোডা ড্রাস্টিক্যালি রিডিউস করব। অনেক কিছুতে এমএসজি থাকে, মনোসোডিয়াম গ্লুটামেট, ওগুলাও লিঙ্ক টু ওবিসিটি। সো ওই যে আমরা যে অনেক সময় বাইরে অনেক রেস্টুরেন্টে আমরা যে কিছু ফুড লেবেল পড়েন আপনারা, এমএসজি যেখানে থাকবেন ওগুলো আপনারা কম চেষ্টা করবেন কনজিউম করার। সো আপনারা যদি এই টিপসগুলো মেনে চলেন, হোপফুলি at least you'll be much more attentive about your food options, whether you're eating in or eating out. সারা আর কি আছে প্রশ্ন আছে তোমার কাছে? আমাদের অনেক সময় চলে যাচ্ছে, ভালো দর্শকরা অনেক প্রশ্ন করছে। থ্যাংক ইউ। আমার কাছে একটা প্রশ্ন আছে, স্ট্রোকের পর কি সারা জীবন ব্লাড থিনার খেতে হয়? স্ট্রোকের পর কি রিস্ক বেড়ে যায়? ব্লাড থিনার, আমাদের স্ট্রোকের পরে সারা জীবন ব্লাড থিনার বলতে আমরা যেটা বোঝাই যে ব্লাড থিনার মধ্যে আবার একটু ভাগ আছে। একটা হচ্ছে আমরা যেটাকে অ্যাসপ্রিন, বেবি অ্যাসপ্রিন বলে, ওটা টেকনিক্যালি ঠিক ব্লাড থিনার না, কিন্তু এটা মোর আমরা বলি অ্যান্টিপ্লেটলেট ড্রাগ। সো অ্যাসপ্রিনটা বেসিক্যালি হ্যাঁ আপনাকে সারা জীবন খেতে হবে to prevent having a stroke. Baby aspirin is pretty safe medication to take, but sometimes আমাদেরকে actual blood thinnerটা খেতে হয়, স্পেশালি ডক্টর ইমরান আমরা কথা বলছিলাম atrial fibrillation বা irregular heart rhythm নিয়ে। সবার এটা থাকে না, কিছু কিছু মানুষের সেটা ডায়াগনোসিস হবে যে তাদের স্ট্রোকের কারণ হচ্ছে এই ইররেগুলার হার্ট রিদম। যাদের আমরা এই ইররেগুলার হার্ট রিদমটা পাই তাদেরকে হচ্ছে ব্লাড থিনারটা খেতে হয়, যেটা অ্যাকচুয়ালি আমাদের ব্লাডটাকে থিন রাখে, যেটার কিছু রিস্ক থাকে সেটা খাওয়ার ক্ষেত্রে, নট টু মাচ, বাট কিছু কিছু সময় মানে ব্লাড থিনারটা খেলে
ব্রুজিং বেশি হয় বা ব্লিডিং হওয়ার চান্স থাকে, কিন্তু হ্যাঁ ওই স্পেসিফিক পার্টিকুলার তাদেরকে হচ্ছে সারা জীবন ব্লাড থিনার খেতে হয় টু প্রিভেন্ট স্ট্রোক, আর বাকিদের মোস্ট অফ দ্য টাইম একটা অ্যাসপিরিন খেতে হয়। থ্যাংক ইউ। সো এটা খুব ভালো কোশ্চেন। আমি সাজুর একটা ট্রিটমেন্ট প্রসঙ্গে ফিরে যাই, এবং সাজু আমার মনে হয় he saw a psychologist while you were in the hospital, right? So আমার মনে হয় আমাদের একটু কভার করা উচিত about post-stroke depression, anxiety, আর other psychological problem যেটা হতে পারে। So আমি সাজু মেবি তোমাকে দিয়ে শুরু করি, দেন I'll cover what we know about depression, anxiety, suicide after a stroke. আমি কভার করবো মোর মেডিকেল সাইডটা, but I'll start with you. What happened to you? Did you experience any of these? কারেক্ট। সো আমি যখন ইনপেশেন্ট রিহ্যাবে ছিলাম তখন একজন সাইকিয়াট্রিস্ট আমাকে মাঝে মাঝে দেখতে আসতো। প্রথম দিকে সে অনেক বেশি বেশি আসতো, তো আমি প্রথমে বুঝতে পারিনি উনি যে সাইকিয়াট্রিস্ট। হ্যাঁ, তো পরে সেটা আমি বুঝতে পারছি, এবং আমার ওয়াইফ পরে আমাকে বলছে যে উনি আসলে সাইকিয়াট্রিস্ট। তো পরে আমি জানতে পারছি যাদের স্ট্রোক হয় তাদের অনেকের মধ্যে একটা আত্মহত্যা করার প্রবণতা আসে, বা তাদের অনেকের মধ্যে আত্মহত্যা করার প্রবণতা না আসলেও অনেকে এক ধরনের মেন্টাল ডিপ্রেশন বা সহজ বাংলায় যদি বলি একটা বিষণ্ণতায় পড়ে যায়, মানে কি যেন তাদের জীবন একটা হয়ে গেছে। তো আল্লাহর অশেষ রহমত, যেটা আমার মধ্যে হয় নাই, কিন্তু না হলেও হাসপাতাল থেকে একজন সাইকিয়াট্রিস্ট আমাকে নিয়মিত দেখতে আসতো, এবং নিয়মিত দেখতে আসতো বলতে সে আমার সাথে অনবরত কথা বলতো, বিভিন্ন বিষয়ে কথা বলতো। সে বোঝার চেষ্টা করতো যে সাইকোলজিক্যালি আমি আসলে কোন লেভেলে আছি, মানে আমি কি ধরনের কোনো চিন্তা ভাবনা করতেছি কিনা সুইসাইড করা, কিংবা আমি কোনো ডিপ্রেশনে পড়ে গেছি কিনা। কিন্তু তারপরও যদিও সে 100% কনফার্ম হইতে পারছে, কারণ আমি বিলিভ করি যে আমি তাকে বুঝাইতে পারছি না এই ধরনের কোনো কিছু আমার মধ্যে নাই, তারপরও আমাকে এই সাইকোলজিক্যাল মানে এই বিষয়ে কিছু মেডিসিন আমাকে প্রাথমিকভাবে দেওয়া হয়েছিল, এবং সেগুলো আমাকে খেতে হয়েছে। আমার মধ্যে যদি জিরো, আমি জানি না তাই সে কত পার্সেন্ট সম্ভাবনা আমার মধ্যে দেখছে, আমার মধ্যে যদি আমি কাউন্ট করে নিই 0% সম্ভাবনা ছিল, তারপর আমাকে খেতে হয়েছে যাতে এই ধরনের কোনো সম্ভাবনা আসতে না পারে। থ্যাংক ইউ। সো আমি একটু মেডিকেল সাইডটা কভার করি। সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি পোস্ট স্ট্রোক ডিপ্রেশন ভেরি কমন। রিসেন্টলি মেডিকেল লিটারেচার থেকে আমরা যেটা জানি, অ্যাবাউট 33% অফ দ্য অ্যাফেক্টেড পেশেন্টস উইদিন এ ইয়ার may experience depression. 33%. So almost third of the patient may experience depression. By year 2, up to 38% of the patient may experience depression. এছাড়া সুইসাইড, যদিও সুইসাইড is not as common as depression, but অনেক পেশেন্টের হতে পারে। So আমরা usually both inpatient and outpatient after stroke-এর পরে we always look for these things, look for depression, look for anxiety, definitely looking for suicide. আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয়, তো আমাদের সাউথ এশিয়ান কালচারে উই আর ভেরি ওয়েল কানেক্টেড, আমাদের ফ্যামিলি সাপোর্টটা অনেক ভালো থাকে। সো লোনলিনেস, এই ধরনের সাইকোলজিক্যাল সিমটমগুলা, বিং অ্যাংরি, বিং সর্ট অফ আইসোলেটেড, এগুলো আমাদের যেহেতু ফ্যামিলি সাপোর্টটা ভালো, আমি জানি সাজু ওয়াজ ওয়েল সাপোর্টেড বাই ভেরি লাভিং ফ্যামিলি। সো আমাদের মধ্যে ওই জিনিসটা অনেক সময় ন্যাচারালি একটু কম থাকে, বিকজ ইউ আর অলওয়েজ সারাউন্ডেড বাই ফ্যামিলি মেম্বার্স হু আর সাপোর্টিং, দেশে থেকে, এখানে, বাইরে থেকে। সো ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট you seek support, and as a caregiver we provide support to our near and dear ones who had a stroke. So আমি এতটুকুই কভার করছি। আর I want to go back to Sarah. So Sarah, আমরা আমাদের কোশ্চেনে আর কোনো কিছু আমাদের ডিসকাশন মেজর যেগুলো ডিসকাশন করার ওগুলা কি বাকি আছে? তাহলে আমরা কোশ্চেনে ফিরে যাব, তা না থাকলে আমার মনে হয় আমরা মোস্টলি কভার করেছি। আর কিছু আমার সাইড থেকে আমি যে মেসেজগুলো কভার, যে কন্টেন্টগুলো কভার করতে চেয়েছিলাম সেগুলো আমি কভার করেছি। সো আমরা কন্টিনিউ করি তাহলে অডিয়েন্সের কোশ্চেনে। তোমার কাছে কি আছে? আমার কাছে একটা আছে, মেন্টাল স্ট্রেস থেকে কি স্ট্রোক পসিবল? Oh boy, that's a tough one. I'm gonna let you take it first, then I'll chime in.
সো মেন্টাল স্ট্রেস থেকে স্ট্রোক অ্যান্সার হচ্ছে ইয়েস অর নো। মানে সরাসরি মেন্টাল স্ট্রেস থেকে স্ট্রোক হবে না, কিন্তু এটার ইনডিরেক্ট এফেক্ট অবশ্যই আছে। যে আমরা জানি যে যখনই মেন্টাল স্ট্রেস যখন হাই থাকে দ্যাটস আ রিস্ক ফ্যাক্টর, যেটা আমাদের হচ্ছে গিয়ে আমাদের ব্লাড প্রেশারের ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে মেন্টাল স্ট্রেসটা কিন্তু একটা বড় রোল প্লে করে। সো ইনডিরেক্টলি অবশ্যই রিস্ক বাড়াতে পারে, কিন্তু আই ডোন্ট থিঙ্ক ডক্টর ইমরান, আই ডোন্ট থিঙ্ক ডিরেক্টলি। I agree with you. So at least কোনো মেডিকেল লিটারেচার কোনো স্টাডিজ দেখায় নাই যে যারা খুবই মানে ফোকস পেশেন্টরা যারা ওভারলি ডিপ্রেসড, ওভারলি অ্যাংশাস, প্যানিক অ্যাংজাইটি, ওদের মানে স্ট্রোকের রিস্ক খুব বেশি। যেটা হয় ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য টার্মিনাল মেকানিজম, আসলে যেটা হয় যে খুব স্ট্রেস বা ক্রনিক স্ট্রেস যাদের থাকে, হঠাৎ করে স্ট্রেস লেভেল বেড়ে গেল 20-30 মিনিট, আধা ঘন্টা, এবং উই নো দ্যাট দিস অ্যাকচুয়ালি, সো anecdotally this is actually a good question. So 2014 when Brazil lost to Germany, there was a there was a participant in the audience who died. So এই ধরনের ক্যাটাস্ট্রফিক ইভেন্টে যেটা হয়, sort of আমাদের প্রোটেক্টিভ মেকানিজমগুলো ফেল করে, স্ট্রেস এত হার্টের উপর স্ট্রেস পড়ে, ইউ গেট রিদম প্রবলেম, হার্ট হঠাৎ করে স্টপ হয়ে যায় বিকজ অফ দ্য স্ট্রেস, এবং একই ইফেক্ট ব্রেনের উপর হতে পারে। হ্যাঁ, আমরা জানি ডক্টর ইমরান, আমরা ঠাকুরসুবো কার্ডিওমায়োপ্যাথির কথা জানি যে যেখানে অনেক সময় আমরা বাংলা সিনেমা বা মুভিতে আমরা দেখতে পাই যে বাবা বা কেউ অসম্ভব রাগ করে হঠাৎ করে বুকে হাত দিয়ে বসে পড়লো, তাদের একটা হার্টের মানে বুকে ব্যথা হওয়া শুরু হলো। এবং ইটস নট আনকমন, ইট হ্যাপেন্স যে যখন স্ট্রেস থেকে অনেক সময় প্রচন্ড ইমোশনাল প্রেশার থেকে অনেক সময় কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে, যদিও সেখানে অ্যাকচুয়াল ব্লকেজ নাই, তারপর কিন্তু আমরা দেখি হার্ট অ্যাটাক হয়। সো stress is of course a very important factor. It is an important factor, but in general for most patients, if you're dealing with normal stress, or even if you have depression, anxiety, manageable urine treatment, your chances of having stroke is very, very low, unless there is some extreme situation. সাজু কাছে কি মনে প্রশ্ন আসছে নাকি না? হ্যাঁ, আমাকে একজন প্রশ্ন করেছেন, ধন্যবাদ ডক্টর ইমরান as well. Is there any known negative side effect of sports drinks? So আমি যতটুকু বুঝতে পারি যে আপনার ডায়াবেটিস থাকুক বা না থাকুক, আপনাকে সবসময় জিরো সুগারের স্পোর্টস ড্রিঙ্ক খাওয়া উচিত, এবং আপনার যদি হাই ব্লাড প্রেশার থাকে সেখানে যে আপনি স্পোর্টস ড্রিঙ্ক খাবেন, এটা আপনি কতটুকু খাচ্ছেন বা দিনে কয়টা খাচ্ছেন সেটাও একটা ফ্যাক্টর হতে পারে। তবে এটার ডাক্তারি পয়েন্ট অফ ভিউতে কোনো ব্যাপার আছে কিনা এটা মনে হয় ডাক্তার ইমরান বা ডাক্তার সারা ভালো বলতে পারবেন। সারা তুমি শুরু করো, দেন আই উইল অ্যাড। আই থিঙ্ক সাজু ভাই যেটা বলছে দ্যাট মেক্স কমপ্লিট সেন্স, যে সুগার ফ্রি খাওয়াটা ইজ মাচ বেটার দ্যান ডুইং উইথ সুগার, স্পেশালি যদি আপনার ডায়াবেটিস থাকে। শুধু স্পোর্টস ড্রিঙ্ক না, যে কোনো ক্ষেত্রে বিশেষ করে ইউএসএতে আমরা প্রচুর প্যাকেটজাত খাবার আমরা খাই, তো যে কোনো কিছুর সল্ট কন্টেন্টটা চেক করাটাও খুবই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে স্পোর্টস ড্রিঙ্কসের মধ্যে রিড দ্য লেবেলস, কিছু স্টিমুলেন্ট থাকে অনেক সময়, it comes in many different flavors. So read the label. You don't want anything that has a lot of sugar. Or stimulant যেগুলা dextromethorphan, যেগুলা dextro added word গুলা would be red signal. So anything that has dextro in it, amphetamine টাইপের টার্ম গুলা should avoid, কারণ ওগুলা হার্টকে স্টিমুলেট করে, হার্ট রেট বাড়ায়, ওগুলা লং টার্ম not good for heart. But এছাড়া any sports drink যেখানে Gatorade টাইপের sports drink I think should be okay. That's a very good question. So Sarah and Shaju, thank you আমার সাথে থাকার জন্য। আমরা অনেক কিছু কভার করলাম, অনেক কিছু আমরা ডিসকাশন করছি একসাথে। সো আমার মনে হয় যে লাস্ট একটা কোশ্চেন হতে পারে যে আমরা রিস্ক ফ্যাক্টর, ট্রিটমেন্ট, রিস্ক রিডাকশন অনেক কিছু কভার করলাম। একটা প্রশ্ন আমার মনে হয় যে হাই লেভেল তুমি যদি সামারি বা মেসেজ দিতে চাও আমাদের দর্শকের জন্য, what would be message from you, because you're a treating physician, তুমি যদি if
আমাদের দর্শকরা forgets everything, what do you think they should take as a take home message? আমি যেহেতু হসপিটালে কাজ করে আমি একটু সেই দিকের জিনিসপত্র নিয়ে কথা বলবো, যেহেতু আমার কাছে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সময় মতো ইমার্জেন্সিতে প্রেজেন্ট করা, যাতে আমরা সময় মতো চিকিৎসাটা করে মোস্ট অফ দ্য ডিসেবিলিটিটা যেটা হতে পারে, সেটা হতে পারতো, সেটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। যেটার জন্য আমি আরেকবার এটা দেখাবো ফাস্ট, যে কোনো ফেসের কোনো সমস্যা যদি দেখতে পান হঠাৎ করে, এবং গ্র্যাজুয়াল না, যেটা হচ্ছে হুট করে হয়েছে, যে কোনো এক সাইডের হঠাৎ করে দুর্বলতা, তারপরে আপনি যদি দেখেন কোনো স্পিচের সমস্যা, কথা বলতে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে 911-এ কল করতে আপনারা প্লিজ দেরি করবেন না, সময় নেবেন না, সময় মতো করেন এবং জীবনকে বাঁচান। Thank you. আমার single message হচ্ছে know your risk factors. So when you go to the doctors, know, we talked about a lot of risk factors, but worldwide, globally, number one cause of stroke হচ্ছে high blood pressure. So number one cause of stroke, high blood pressure. আপনার যদি high blood pressure থাকে, control it, and if you control your high blood pressure, you will reduce your stroke. Shaju. ধন্যবাদ ডক্টর ইমরান স্যার আব্বু। তো আমাকে যদি বলা হয় লাস্ট মেসেজ, তাহলে আমি বলবো যে ডাক্তার ইমরান আসলে এইমাত্র যে কথাটা বললো, আসলে স্ট্রোকের ব্যাপারটা কি, যে একজনের বডির সাথে কিন্তু আরেকজনের বডি মিলবে না, কাজে আমার রিস্ক ফ্যাক্টর কিন্তু আপনার রিস্ক ফ্যাক্টর এক না, আপনারটা এক টাইপ, আমারটা এক টাইপ। আমি বলবো যে আপনারা ব্যালেন্স খাবেন, কি খাচ্ছেন সেটা বুঝে খাবেন। আপনার ফ্যামিলিতে ডায়াবেটিসের হিস্টরি থাকুক বা না থাকুক, কন্ট্রোল হোয়াট ইউ আর ড্রিঙ্কিং, আইদার ইটস স্পোর্টস ড্রিঙ্ক অর কোক, হোয়াট এভার ইট ইজ। আর এবং আপনার ব্লাডের বিভিন্ন যে মেজারমেন্টগুলো আছে, সেটা কোলেস্টেরল, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো কোথায় আছে এটা আপনি সবসময় মনিটর করবেন। এবং আপনার যদি ব্লাড প্রেশার থেকে থাকে, মেক শিওর ইট ইজ ইউ অলওয়েজ মনিটর, মেক শিওর ইউ অলওয়েজ মনিটর। টেনশন মুক্ত থাকার চেষ্টা করবেন, ভালো খাবেন এবং ঘুমাবার চেষ্টা করবেন। আর লাস্ট 30 সেকেন্ড আমি যেটা বলবো যে আমি অসুস্থ থাকার সময় যারা আমার জন্য দোয়া করেছেন এবং আমার বাসায় এসেছেন, খোঁজ খবর নিয়েছেন ফোনে, ইমেইলে বা বিভিন্নভাবে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মে আল্লাহ ব্লেস ইউ অ্যান্ড ব্লেস ইউর ফ্যামিলি উইথ অল দ্য হ্যাপিনেস অ্যান্ড কিপ ইউ অলওয়েজ হেলদি। অ্যান্ড ধন্যবাদ ডক্টর ইমরান সারা এবং ধন্যবাদ উৎসব, আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ অ্যাগেন। আমি একটু শেষ করছি উৎসব অস্টিনের কথা বলে। আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে উইল কন্টিনিউ আওয়ার সেমিনার সিরিজ অন হেলথ অ্যান্ড ওয়েলনেস। Go to www.utsav.org. We'll have a list of activities including what's coming down the pike. আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, সো আপনারা চোখ রাখবেন এবং হোপফুলি আপনারা কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। স্ট্রোক খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমরা শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি ইন্টারাপ্ট করলাম। থ্যাংক ইউ দর্শকবৃন্দ, উৎসব অস্টিনের এই হেলথ অ্যান্ড ওয়েলনেস সেমিনারে অংশগ্রহণ করার জন্য, আমাদের সাথে থাকার জন্য। এবং আমি আরো ধন্যবাদ জানাই আপনাদের ডাক্তার সারা, ডাক্তার ইমরান, রৌফ অ্যান্ড দেন সাজু ভাই। আপনারা আপনাদের মূল্যবান সময় এই আপনাদের এক্সপার্টিস আমাদের সাথে শেয়ার করেছেন এবং আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছি এখান থেকে। সো আমি এই ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। সো আমি চাচ্ছি যে আমাদের উৎসবের অস্টিনের যারা আছেন এই মুহূর্তে আমাদের সাথে, আপনারা প্লিজ একটু এখানে আসেন। আমরা একটা ছোট্ট গিফটের ব্যবস্থা করেছি ওনাদের জন্য, আমরা সেই গিফট এখন আপনাদেরকে দিতে যাচ্ছি। থ্যাংক ইউ মনির। সো আমি শুরুগান, মোহন ভাই আপনি শুরুগান ডাক্তার সারাকে দিই। থ্যাংক ইউ স্যার। মোর্শেদ ভাই ইমরান ভাইকে দিচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ মোর্শেদ ভাই। আমাদের জনপ্রিয়, খুবই প্রিয় আমাদের সাধু ভাই। সাধু ভাইকে আমি থ্যাংক ইউ সাধু ভাই, আপনার অংশগ্রহণ করার জন্য, আসার জন্য। আমি জাস্ট গিফট আপনাকে খুলেই দিচ্ছি যাতে সবাই দেখতে পারেন যে আর কি। থ্যাংক ইউ আপনাকে সময় দেওয়ার জন্য। আসলে ধন্যবাদ আপনাকে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আসলে পর্দার পিছনে ছিলেন এই অনুষ্ঠানটা করার জন্য। তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। আশা করি আপনারা কিছুটা হলেও আমাদের কাছ থেকে বুঝতে পেরেছেন। এবং যারা স্মোক করেন, কুইট রাইট নাও।
with that strong message, we're gonna take a leave. Thank you very much. সবাইকে আবারও ধন্যবাদ আমাদের নেক্সট প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আপনাদের আবার আহ্বান জানাচ্ছি। সো আমরা আমাদের ওয়েবসাইটে আপনারা একটু চোখ রাখবেন আমাদের নেক্সট প্রোগ্রামটা দেখার জন্য এবং আমাদের অনুষ্ঠান সূচিগুলো ফলো আপ করার জন্য। সবাইকে আবারও ধন্যবাদ। Thank you.